রাচেল, আজকে কলেজে একটা মেয়ে ভর্তি হয়েছে, দেখতে একদম পরীর মতো। তুই একবার দেখলে পাগল হয়ে যাবি। হুম। রাসেল, জয় ঠিক কথা বলেছে। আমিও দেখেছি, কিন্তু দেখে মনে হয় অনেক দেমাগ মেয়েটার। তোর সাথে কিন্তু ভালো মানাবে। আরে তোরা কাকে কি বলছিস? ও করবে প্রেম? যে ছেলে কলেজে অনেক মেয়ের প্রপোজ পেয়েছে, কিন্তু তার নাকি কোনো মেয়েকে ভালো লাগেনি, আবার সে করবে প্রেম? রিয়া, তুই ঠিক বলছিস। ওর মতো ছেলে কোনোদিন প্রেম করতে পারবে না। কেন? আমি কি প্রেম করতে পারি না? তাহলে তুই নতুন মেয়েটার সাথে প্রেম করে দেখা। যদি পারিস তাহলে আমরা সবাইকে এই উপলক্ষে পার্টি দেব। ঠিক আছে, আগামী 10 দিনের ভিতর আমি ওই মেয়েটার সাথে প্রেম করে দেখাবো। যদি প্রেম করতে পারি তাহলে আমি কি পাবো? তুই যা চাস তাই পাবি, আগে প্রেম করে দেখা। ওকে, তোরা রেডি থাকিস, যেটা চাইবো সেটা যেন পাই। ওকে, ঠিক আছে, এখন চল, ক্লাসের সময় হয়ে গেছে। ঠিক আছে, চল। তারপর আমরা সবাই ক্লাসে চলে গেলাম। আমি আর রাফি একসাথে বসলাম। কিছুক্ষণ পর স্যার ক্লাসে ঢুকলো, সাথে একটা মেয়েকে নিয়ে। তখন স্যার বলল, তোমরা সবাই কেমন আছো? জি স্যার, ভালো। আপনি কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই। এই হলো রাইসা, আজ নতুন ভর্তি হয়েছে। তোমরা সবাই তার সাথে বন্ধুর মতো আচরণ করবে। জি স্যার। যা মামুনি, ছিটে গিয়ে বসো। জি স্যার। তারপর রাইসা এসে একটা মেয়ের সাথে বসলো। এবার আমি রাইসার দিকে ভালো করে তাকালাম, দেখতে একদম পরীর মতো। বন্ধুরা ঠিকই বলেছে, রাইসা হাসলে তার গালে টোল পড়ে। আমি এক নজরে রাইসার দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ রাফি আমাকে ধাক্কা দিয়ে বলল, কি মামা, এমন করে তাকিয়ে আছো কেন? কোথায়? আমি তো স্যারের কথা শুনছি। বুঝি বুঝি, আমাকে কি তোর বাচ্চা মনে হয়? বলছিলাম না, একবার দেখলে পাগল হয়ে যাবে। তো তোমার কাজ শুরু করবে কবে থেকে? কাল থেকে আমার মিশন শুরু। আমি 10 দিনের মধ্যে আমার প্রেমের জালে ফাঁসাবো। ওকে মামা, কাজে লেগে পড়ো। হুম। তারপর সব ক্লাস শেষ করে বাহির এসে দেখি রাইসা একটা গাড়িতে উঠে চলে গেল। আমি আর দাঁড়িয়ে না থেকে বন্ধুদের থেকে বিদায় নিয়ে একটা রিক্সা করে বাসায় যেতে লাগলাম। ওহ, অনেক কথা বলে ফেলেছি, এখনও তো আমার পরিচয়টা দেওয়া হয়নি। আপনারা সবাই আমাকে চিনেন, তারপরে বলি, আমি রাসেল, এবার ইন্টার দ্বিতীয়তে পড়ি। আমার বাসা ঢাকায়। আমাদের পরিবারের জনসংখ্যা 3 জন। আমি, আম্মু আর আব্বু। আমাকে নিয়ে আব্বু আম্মুর অনেক স্বপ্ন। আমার বাবা বাংলাদেশের টপ বিজনেসম্যানদের একজন। অনেকে হয়তো ভাবছেন একজন বিজনেসম্যানের ছেলে হয়ে রিক্সা করে কেন বাসায় যাই। আসলে আমি বাবার ক্ষমতায় চলি না, আমি আমার মতো করে চলি। এতে আমার আব্বু আম্মু কিছু বলে না। তো যাই হোক, পরিচয় দিতে দিতে বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল চাপ দিলাম। কিছুক্ষণ পর আম্মু এসে দরজা খুলে দিল। আমি বললাম, আম্মু খিদে লেগেছে, খেতে দাও। যা বাবা, রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি টেবিলে খাবার দিচ্ছি। ঠিক আছে আম্মু। তারপর আমার রুমে এসে খাটে স্কুল ব্যাগটা রেখে ওয়াশরুমে ঢুকে গোসল করে এসে দুপুরের খাবার খেয়ে একটা ঘুম দিলাম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেলার মাঠে চলে গেলাম। মাঠে গিয়ে দেখি রাফি, জয় এক কোণে বসে আছে। তাদের কাছে গিয়ে রাফির মাথায় একটা থাপ্পড় দিলাম। ও তুই, তোর এত দেরি হলো কেন? ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তা খেলবি না? চলো। তারপর খেলা শেষ করে বাসায় চলে আসলাম। এসে দেখি আব্বু সোফায় বসে কফি খাচ্ছে। আমাকে দেখে বলল, আমার বাবার খেলা শেষ হলো? জি আব্বু। তুমি কখন এলে? এই তো কিছুক্ষণ আগে। তা বাবা, তোমার পড়ালেখা কেমন চলছে? অনেক ভালো আব্বু। ঠিক আছে, তাহলে রুমে গিয়ে পড়তে বসো। ঠিক আছে আব্বু। পাগল ছেলে একটা। আমি আর কোনো কথা না বলে রুমে এসে পড়তে বসলাম। আসলে আব্বু আম্মু আমাকে অনেক ভালোবাসে, আমার সুখের জন্য আর কোনো ছেলে মেয়ে নেয়নি। তো যাই হোক, পড়তে পড়তে রাত 10টা বেজে গেল। আম্মু ডেকে গেছে খাবার খাওয়ার জন্য, তাই আর বসে না দেখে খাবার খেয়ে চলে গেলাম। তখন আব্বু বলল, পকেট খরচের টাকা আছে? হুম, এখনো আছে, লাগলে আমি বলবো। ঠিক আছে। খাবার খেয়ে এসে শুয়ে মোবাইল টিপতে টিপতে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে চলে গেলাম। কলেজে গিয়ে দেখি রাফি, জয়, রিয়া তারা কলেজ মাঠের এক কোণায় বসে আছে। তাদের কাছে গিয়ে বললাম, কিরে তোরা সবাই কেমন আছিস? আমরা সবাই ভালো আছি, তোর কি খবর? আমি আছি বিন্দাস। তা কালকের কথা মনে আছে? হুম, আছে। তাহলে ঠিক আছে, একবার গেটের দিকে তাকিয়ে দেখ, তোমার পরি আসছে। জয়ের কথা শুনে গেটের দিকে তাকালাম। দেখি রাইসা একটা গাড়ি নিয়ে কলেজে ঢুকতেছে। আমি তাদের বললাম, তোরা ক্লাসে যা, আমি আসছি। কোথায় যাবি তুই? আমার জানেমানের কাছে। এখনো প্রেম করতে পারে নাই, তার আগে জানেমান হয়ে গেছে? হতে কতক্ষণ, দেখবি 10 দিনের ভিতর আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে। আর কিছু না বলে রাইসার কাছে গিয়ে বললাম, হাই, আমি রাসেল। আমি রাইসা। আমরা কি বন্ধু হতে পারি? আমি ছেলেদের সাথে বন্ধুত্ব করি না। কেন, জানতে পারি? এমনি আমার ভালো লাগে না ছেলেদের সাথে বন্ধুত্ব করতে,
তা তুমি কোন ক্লাসে পড়ো? তোমাকে বলবো কেন? বাহ, দেখি অভিমান করতে পারে। ঠিক আছে, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে রাজি আছি। তুমি কোন ক্লাসে পড়ো বললে না তো? আমি তোমার সাথে পড়ি। গতকাল তুমি ক্লাসে এসে শুধু স্যারের কথা শুনছো, এদিক ওদিকে তাকালে দেখতে পেতে আমাকে। আসলে নতুন কলেজ, কাউকে চিনি না, তাই কারোর সাথে তেমন কথা হয় নাই। তা তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি লক্ষ্মীপুর, ওখান থেকে টিসি নিয়ে এই কলেজে ভর্তি হলাম। তা টিসি নিয়ে আসলে কেন? আর ঢাকায় তুমি কার বাসায় থাকো? আমাদের ওখানে বখাটে ছেলেরা মেয়েদের টিস করে। আমার অনেক সময় ওড়না টেনে নিয়ে গেছে, তাই বাবা টিসি নিয়ে আমাকে ঢাকার বাবার এক বন্ধুর বাসায় পাঠিয়ে দেন। আঙ্কেলের গাড়ি করে আমাকে কলেজে নিয়ে আসে, আবার ছুটি হলে আবার নিয়ে যায়। ও আচ্ছা। তা তোমার বাসা কোথায়? তোমার পরিবারে কে কে আছে? আমার বাসা ঢাকায়। আমার পরিবারে আমি, মা আর আব্বু। তা তোমার বাবা কি করে? আমার বাবা একটা অফিসে চাকরি করে। ও আচ্ছা, তাহলে চলো, ক্লাসের সময় হয়ে গেছে। চলো। রাইসা আর আমি ক্লাসে ঢুকতেই রাফি, রিয়া, জয় আমার দিকে তাকিয়ে আছে। রাইসা গিয়ে একটা সিটে বসলো, আমি রাফির সাথে বসলাম। তখন রাফি বলল, মামা কেমনে কি? তারপর আমি সবকিছু খুলে বললাম। তাহলে তো ভালোই। তারপর সব ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। এভাবে দেখতে দেখতে 5 দিন চলে গেল। এখন আমি রাইসার সাথে অনেকটা ফ্রি হয়ে গেছি। আমার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিছি। মাঝে মাঝে ক্লাসে রাইসা আমার দিকে তাকিয়ে থাকে। তার মানে কি রাইসা আমাকে ভালোবাসে? মনে হয় তাই, কারণ আমি কোনো মেয়ের সাথে কথা বলতে দেখলে আমাকে সেখানে টেনে নিয়ে আসে। দেখি আরও কয়েকদিন, তারপর না হয় প্রপোজ করে দিব। তো যাই হোক, সকালে কলেজে চলে গেলাম। গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলাম। কিছুক্ষণ পর রাইসা চলে আসলো। তাকে দেখে চোখ ফিরাতে পারছি না। আজকে অনেক সুন্দর লাগছে রাইসাকে। তাকে যত দেখি ততই মুগ্ধ হয়ে যাই। ওই অমন করে কি দেখো? তোমাকে কেন, আগে দেখো নাই? দেখছি, কিন্তু আজকে আরো বেশি সুন্দর লাগছে। বেশি তাকিও না, প্রেমে পড়ে যাবে। আমি তো প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়ে গেলাম। ওই বিড়বিড় করে কি বলো? কিছু না, চলো, ক্লাসের সময় হয়ে গেছে। চলো। আমি আর রাইসা ক্লাসে চলে আসলাম। রাইসা আর আমাকে দেখে বন্ধুরা ক্লাসে চলে এলো। তো যাই হোক, সবাই স্যারের ক্লাস শেষ করে বাইরে এসে রাইসা এবং বন্ধুদের সাথে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। দেখতে দেখতে আরও 4 দিন চলে গেল। আমি জানি রাইসা আমাকে ভালোবাসে, কারণ রাইসা আমাকে এখন সবসময় তার চোখে চোখে রাখে। তাই ভাবলাম কালকে কলেজে গিয়ে তাকে প্রপোজ করব। রাতের খাবার খেয়ে এসে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে চলে গেলাম। গিয়ে রাইসার জন্য অপেক্ষা করতে লাগলাম। 10 মিনিট পর রাইসা কলেজে আসলো। এসে ডাইরেক্ট আমার সামনে চলে আসলো। কি ব্যাপার, আজকে কলেজে এত তাড়াতাড়ি আসলে? রাইসা, তোমাকে আমি কিছু কথা বলতে চাই। কি কথা বলো? এখানে না, কলেজের পিছনে চলো। ঠিক আছে, চলো। রাইসা আর আমি কলেজের পিছনে এসে পুকুর পাড়ে দাঁড়ালাম। এবার বলো কি কথা। আমি রাইসার সামনে হাঁটু গেড়ে বসে একটা গোলাপ ফুল দিয়ে বলতে লাগলাম, তোমাকে আমি ক্লাসে প্রথম যেদিন দেখেছি সেদিন থেকে তোমার জন্য আমার মনে জায়গা করে নিয়েছি। তুমি কি হবে আমার সাথে রাত জেগে চাঁদ দেখার সাথী? দিবে কি তোমার মনে একটু জায়গা? আমি তোমাকে ভালোবাসি রাইসা। আই লাভ ইউ রাইসা। মাথা নিচু করে রইলাম। তারপর রাইসা যেটা করলো আমি তো কল্পনাও করতে পারিনি। আমার কথা শেষ হতেই রাইসা আমাকে জড়িয়ে ধরলো। তারপর বলতে লাগলো, আমিও তোমাকে ভালোবাসি। আরে পাগল, তোমাকে প্রথম যেদিন কলেজে দেখি সেদিন থেকে তোমাকে আমার ভালো লাগে। আমি মনে করেছি তোমার সাথে আগে বন্ধুত্ব করব, তারপর আমার মনের কথা বলবো, কিন্তু তার আগেই তুমি আমার কাছে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলে। তুমি কি আমার চোখের ভাষা বোঝো না? এই মন তোমাকে অনেক আগেই দিয়ে দিয়েছি। তাহলে তুমি আমাকে বললে না কেন? ভয়, যদি তুমি বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। তোমাকে কেন কোনো মেয়ের সাথে কথা বলতে দিই না, যদি আবার তোমাকে হারিয়ে ফেলি। এই মনটা শুধু তোমার জন্য। এই মনে অন্য কেউ আসতে পারবে না। আজ থেকে কোনো মেয়ের সাথে কথা বলতে পারবে না, আমার কথার অবাধ্য হবে না। যদি দেখি কোনো মেয়ের সাথে কথা বলতে, তাহলে ওই দিন আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। ঠিক আছে, কিন্তু আমার প্রাণের 3 বন্ধুর সাথে কথা বলবো। তাদের ছেড়ে আমি থাকতে পারবো না। ওকে, তাদের ব্যতীত যদি অন্য কারোর সাথে কথা বলো তাহলে তোমার খবর আছে। আচ্ছা, আমি কি একটা জিনিস চাইতে পারি? কি জিনিস? দেওয়ার মতো হলে দিব। তোমার ওই গোলাপি ঠোঁট। কি, প্রেম শুরু হতে না হতেই ঠোঁটের দিকে নজর গেল? না থাক, লাগবে না। ওরে আমার বাবুটা দেখি অভিমানও করতে পারে। আমি কারোর সাথে অভিমান করি নাই। দেখি, আমার দিকে তাকাও। এখন আমি তোমার, তোমার যা কিছু করতে মন চায় করতে পারো। শুধু একটা কথা, আমাকে ছেড়ে কখনো চলে যেও না। না রে পাগলি, ছেড়ে যাওয়ার জন্য কি ভালোবেসেছি? সব সময় তোমাকে বুকে আগলিয়ে রাখবো। যদি কখনো আমাকে ছেড়ে যাও সেদিন আমার আর কিছু বলতে না দিয়ে 4 ঠোঁট এক করে দিলাম। রাইসা আমার মাথার চুল খামচে ধরলো। এমনভাবে কিস করতে লাগলো যেন মনে হয় অনেক দিনের কিস আজকে দিতেছে।
প্রায় 7 মিনিট পর ছেড়ে দিলাম। দুজনেই হাঁপাতে লাগলাম। এইভাবে কেউ কিস করে? আর একটু হলে তো মরেই যেতাম। আমার কাছে অনেক ভালো লেগেছে। এতদিন তোমার ঠোঁটগুলোর দিকে তাকিয়ে থাকতাম, কবে যে তোমার ঠোঁট দুটো কাছে পাবো। আজকে আমার মনের আশা পূরণ হয়েছে। আচ্ছা চলো, আজকে আর ক্লাস করব না, আজকে সারাদিন ঘুরবো। ঠিক আছে, চলো। তারপর দুজনে কলেজ থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে পার্কে চলে গেলাম। ভিতরে গিয়ে একটা খালি জায়গায় বসলাম। আমি রাইসার কোলে মাথা দিয়ে শুয়ে পড়লাম। রাইসা আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আচ্ছা, আমাদের সম্পর্ক কি আমাদের বাড়ির লোক মেনে নেবে? আমার আব্বু আম্মু মেনে নিবে, কারণ আমি তাদের একমাত্র ছেলে। তাদের ছেলে সুখ তো তাদের সুখ। আমার পরিবারেও কোনো সমস্যা হবে না। তারপর আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় চলে আসলাম। এভাবে চলতে চলতে 1 মাস হয়ে গেল। আমার ভালোবাসা আগের মতোই আছে, কিন্তু এখন দেখি রাইসা আমার সাথে বেশি কথা বলে না। আমাকে দেখেও না দেখার ভান করে হাঁটে। আমি ডাকলে এড়িয়ে চলে। রাইসার এড়িয়ে চলায় আমি অনেক কষ্ট পাই। আমি ভাবলাম, আমি কি রাইসার সাথে কোনো অপরাধ করলাম? আমার আসল পরিচয় রাইসা জানে না, এমনকি আমার বন্ধুরাও। তাই একদিন কলেজে সকাল সকাল চলে আসলাম। এসে রাইসার জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখি রাইসা কলেজ গেট দিয়ে ঢুকলো। আমি তাকে ডাক দিলাম, কিন্তু সে আমার কথা না শুনেই হেঁটে চলে যায়। তাই আমি দৌড়ে তার কাছে গেলাম। কি ব্যাপার, তুমি আমার সাথে কথা বলো না? আমাকে দেখলে এড়িয়ে চলো। আমি তোমার সাথে কোনো অপরাধ করেছি? প্লিজ আমাকে বলো তুমি। আমি তোমার অবহেলা আর নিতে পারছি না। ছোট লোকের বাচ্চা, তুই আমার হাত ধরার সাহস পেলি কোথায়? রাইসা, তুমি আমাকে মারলে? আমাকে না তুমি ভালোবাসতে, এই ছিল তোমার ভালোবাসা? ভালোবাসা? তোকে ভালোবাসবো আমি? তুই ভাবলি কি করে সামান্য একটা অফিসের কর্মচারীর ছেলে হয়ে আমাকে ভালোবাসতে আসলি? তোর সাথে আমি প্রেমের অভিনয় করছি। আমি যেদিন কলেজে ভর্তি হই ওই দিন কিছু মেয়ের কাছে শুনেছি তোকে নাকি অনেক মেয়ে ভালোবাসার কথা বলেছে। তুই কাউকে পাত্তা দেস না। তাই ভাবলাম তোকে আমার ভালোবাসার জালে ফাঁসিয়ে কিছুদিন প্রেমের অভিনয় করব। আর তুই ভাবলি তোর সাথে আমি প্রেম করছি? তুমি আমার সাথে এরকম করতে পারলে? তোমাকে আমার মন থেকে ভালোবেসেছি, কিন্তু তুমি আমার সাথে প্রতারণা করলে। তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছ। তোমার জন্য আমি অনেক কেঁদেছি, শুধু তোমার অবহেলার কারণে। আজ থেকে আমি বলে গেলাম, এই রাসেলের জন্য একদিন তুমিও কাঁদবে, কিন্তু সেদিন আমি তোমার সব না। তোর মতো ছোট লোকের জন্য আমি কাঁদবো? প্রশ্নই আসে না। তোর থেকে আমার বয়ফ্রেন্ড আরো ভালো আছে। ও তোর মতো ছোট লোক না। বাংলাদেশের টপ বিজনেস রায়হান, আমার বাবা, গ্রুপ অফ ইন্ডাস্ট্রি লিমিটেডের ম্যানেজারের ছেলে আসিফ খান। সে আমাকে প্রপোজ করেছে কিছুদিন ধরে, তাই তাকে গতকাল একসেপ্ট করে নিলাম। আজ তুমি আমাকে টাকার জন্য ছেড়ে গেলে। আমি বলে গেলাম, সে তুমি আবার আমার ভালোবাসা পাওয়ার জন্য হাত পা জড়িয়ে ধরবে, কিন্তু আমি তোমাকে কোনো দিন মেনে নিব না। আরে যা, তোর মতো ছোট লোকের জন্য আমি তোর হাত পা ধরবো? তুই হাসালি আমাকে। তোর সাথে কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। আসিফ এসে যদি দেখে তোর সাথে কথা বলছি তাহলে অনেক রাগ করবে। ঠিক আছে, সময় হলে দেখতে পাবি। আমি আর কোনো কথা না বলে বাসায় চলে আসলাম। যাকে মন থেকে ভালোবেসেছি সে টাকার জন্য আমাকে ছেড়ে চলে গেছে। আসিফ ছেলেটা অনেক খারাপ। অনেক মেয়ের সাথে সে রিলেশন করেছে, অনেক মেয়ের সাথে রাত কাটিয়েছে। কাল থেকে কলেজের সবাই আমার আসল রূপ দেখবে। আগে যা রাইসাকে মন থেকে ভালোবেসেছি, এখন তার চেয়ে বেশি ঘৃণা করি। বাসায় এসে আমার রুমে চলে গেলাম। তারপর ফ্রেশ হয়ে আব্বুর অফিসে চলে গেলাম। সবাই আমাকে দেখে দাঁড়িয়ে গেল। আমি ডাইরেক্ট আব্বুর কেবিনে চলে গেলাম। আরে রাসেল বাবা, তুমি হঠাৎ অফিসে এলে? আব্বু, আমার কিছু টাকা লাগবে। এই নাও কার্ড, তোমার যা লাগে নিয়ে নাও। আর তোমার কাছে কার্ডটা রেখে দিও। ঠিক আছে আব্বু, আমি গেলাম। এখন কোথায় যাবে? মার্কেটে যাব কিছু শার্ট প্যান্ট কিনতে। তাহলে গাড়ি নিয়ে যাও। না আব্বু, আমি রিক্সা নিয়ে যাব। তোমার যেমন খুশি। আচ্ছা তাহলে আমি যাই। ঠিক আছে, যাও, সাবধানে যাবে। তারপর আমি অফিস থেকে বাইরে এসে একটা রিক্সা নিয়ে মার্কেটে চলে গেলাম। মার্কেট শেষ করে বাসায় চলে আসলাম। তারপর দুপুরের খাবার খেয়ে এসে শুয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেলার মাঠে চলে আসলাম। সবাই বলল, অনেক পরে আসলি কেন? কোনো রকম কথা কাটিয়ে দিলাম। খেলা শেষ করে বাসায় চলে আসলাম। রাতে কিছুক্ষণ পরে খাবার খেতে চলে গেলাম। আব্বু, আমি কালকে গাড়ি নিয়ে কলেজে যাব। এই রাসেলের আম্মু, দেখো তো, রাসেলের মনে হয় কিছু হয়েছে। কি হয়েছে বাবা তোর? আমার আবার কি হবে? আমি ঠিক আছি। তোমাদেরকে যা বললাম তাই করবে, আর সাথে কিছু বডিগার্ড লাগবে। তোমার কি হয়েছে আমি জানতে চাই না। আমি এখন অনেক খুশি। তুমি যেভাবে বলবে সেভাবে হবে, মাই ডিয়ার সান। আর কিছু না বলে খাবার খেয়ে রুমে চলে আসলাম। তারপর কিছুক্ষণ মোবাইল টিপে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে 2টা গাড়ি নিয়ে বের হলাম কলেজের উদ্দেশ্যে। একটাতে আমি, আরেকটায় বডিগার্ড।
নিয়ে যেতে লাগলাম। কলেজের গেট দিয়ে ঢুকতেই সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। এত দামি গাড়ি, সাথে বডিগার্ড নিয়ে কলেজে। প্রথমে বডিগার্ড নেমে আমার গাড়ির দরজা খুলে দিল। তারপর আমি গাড়ি থেকে নেমে ক্লাসের দিকে হাঁটা ধরলাম। সবাই আমার দিকে তাকিয়ে আছে। সবাই ভাবতে লাগলো আমার এত কিছু থাকতে আমি প্রতিদিন রিক্সা নিয়ে কেন আসি। হঠাৎ রাইসার দিকে চোখ গেল, আমার দিকে এক নজরে তাকিয়ে আছে। হয়তো ভাবছে ছোট লোক, হঠাৎ করে এত পরিবর্তন হলো কিভাবে। তার এত কিছু থাকতে আমাকে কেন বলল? তার বাবা অফিসের কর্মচারী। আমি ডাইরেক্ট গিয়ে রাফিয়ার, জয়, রিয়া তাদের সাথে বসলাম। বন্ধুরা আমার দিকে তাকিয়ে আছে। কিরে, কেমন আছিস? আপনি কে ভাই? ওই শালা, আমার সাথে মজা করিস? তুই আমাদের কাছে সত্যিটা লুকালি কেন? জয়, ঠিক বলেছিস। ও ব্যাপার না, আমি চাই তোরা আমাকে ভালোবাসবি, আমার টাকাকে না। আমি তোদের মতো বন্ধু পেয়ে অনেক সার্থক। আমি আমার বাবার ক্ষমতায় চলতে চাই না, কিন্তু এখন দেখি টাকাই সব। টাকার কারণে ভালোবাসা চলে গেছে, তাই এখন রাসেল তার আসল রূপ দেখাবে। ওই রাইসাকে বুঝিয়ে দিব টাকা থাকলে সব কিছু হয় না। সবই বুঝলাম, কিন্তু তুই এখন কি করবি? প্রথমে আগে ওই আসিফ ছেলেটাকে শাস্তি দিব, তার সব অপকর্ম সবার কাছে ফাঁস করব। তারপর রাইসাকে এমন শাস্তি দিব যেন আর কোনো ছেলের সাথে ভালোবাসার নাটক না করে। তোরা আমাকে জানাবি আসিফ কি করে, কোথায় যায়, সব খবর আমাকে দিবি। আমরা সবাই আছি তোর সাথে, তোকে ওর সব খবর এনে দিব। ঠিক আছে, চল, ক্লাসের সময় হয়ে গেছে। চল। তারপর আমরা সবাই ক্লাসে চলে গেলাম। আমি আর রাফি একসাথে বসলাম। ক্লাসের সবাই আমার দিকে তাকিয়ে আছে। রাইসার দিকে তাকিয়ে দেখি আমার দিকে তাকিয়ে আছে। আমি তাকাতেই রাইসা চোখটা নিচের দিকে নামিয়ে নিল। সব ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। রাইসা পুরো ক্লাস আমার দিকে তাকিয়েছিল। কলেজ থেকে বেরিয়ে আসতেই আমাকে পেছন থেকে ডেকেছিল। আমি না শুনে চলে আসলাম। বাসায় এসে রুমে গিয়ে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে এসে একটা ঘুম দিলাম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেলার মাঠে চলে গেলাম। খেলা শেষ করে বাসায় চলে আসলাম। বাসায় এসে রুমে গিয়ে পড়তে বসলাম। পড়া শেষ করে খাবার টেবিলে চলে গেলাম। তখন আম্মু বলল, আচ্ছা, একটা সত্যি কথা বলবি আম্মুর কাছে? আমি কি কখনো তোমাদের সাথে মিথ্যে বলেছি? কি কথা জানতে চাও বলো? তোর হঠাৎ পরিবর্তন কেন, আমাকে বলবি? আম্মু, তাহলে শোনো। তারপর কলেজে কি হলো আর রাইসার সাথে ভালোবাসার সব কাহিনী বললাম। মেয়েটা টাকার জন্য তোকে ছেড়ে চলে গেছে। ভালোবাসা কি টাকা দিয়ে হয়? ভালোবাসা হলো মন থেকে। সত্যিকারের ভালোবাসা কখনো টাকা দিয়ে হয় না। ভালোবাসা বিশ্বাস রাখতে হয়। কিন্তু মেয়েটা তোকে চিনতে পারে নাই। তারপর তোকে একটা কথা বলি, মেয়েটাকে চোখে চোখে রাখিস, কারণ কোন সময় আবার ওকে কি করে ঠিক নাই। আম্মু, কিন্তু আমি তাকে আর কোনোদিনও ভালোবাসবো না। তাকে কঠিন শাস্তি পেতে হবে। আমি তো তার কোনো ক্ষতি করি নাই। আমার সাথে এমন করলো কেন? তাকে বোঝাতে হবে। ভালোবাসার মানুষ যদি কষ্ট পায় কেমন লাগে। ঠিক আছে, তোর যেটা ভালো মনে হয় তাই করিস। এমন কিছু করবি না যেন আমরা সমাজে মুখ না দেখাতে পারি। ঠিক আছে আম্মু, এখন খাবার দাও, অনেক খিদে লেগেছে। আম্মু আর কোনো কথা না বলে খাবার বেড়ে দিল। আমি খাবার খেয়ে রুমে চলে আসলাম। তারপর মোবাইলে গেমস খেলতে খেলতে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে চলে গেলাম। কলেজে এসে দেখি এখনও আমার বন্ধুরা আসে নাই, তাই আমি মাঠের এক কোণে বসে মোবাইল টিপতে লাগলাম। হঠাৎ রাইসা আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, রাসেল, তোমার সাথে আমার কিছু কথা আছে। তোর সাথে আমার কোনো কথা নাই। প্লিজ রাসেল, আমার কথাগুলো একটু শোনো। তোর সাহস কি করে হয় আমার হাত ধরার? তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার ভালোবাসা বুঝতে পারি নাই। মানুষকে ক্ষমা করা যায়, তোর মতো প্রতারককে কখনো ক্ষমা করা যায় না। কি অপরাধ ছিল আমার? আগে আমার টাকা ছিল না, আমি গরিব বলে। আরে তোদের মতো মেয়ে কখনো মন থেকে ভালোবাসতে পারে না। তোরা চিনিস শুধু টাকা। আরে তুই কি জানিস রায়হান চৌধুরীকে? ওই হচ্ছেন আমার একমাত্র বাবা। আর তুই আমাদের অফিসের কর্মচারীর ছেলেকে ভালোবাসলি। আমি যদি এখন তোর বয়ফ্রেন্ডের বাবাকে চাকরি থেকে বাহির করে দেই, তখন তোর বয়ফ্রেন্ড টাকা পাবে কোথায়? তুই টাকাকে ভালোবাসিস, কখনো কাউকে মন থেকে ভালোবাসতে পারবি না। এক টানে কথাগুলো বললাম। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে আর একটিবার সুযোগ দাও। আমি আর কোনো সময় ভালোবাসা নিয়ে অভিনয় করব না। তোকে মন থেকে ভালোবেসেছি, কিন্তু তুই আমার ভালোবাসা ধরে রাখতে পারিস নাই। এখন আমার টাকা দেখে আবার আমার কাছে আসলি? বলা তো যায় না, আমার থেকে ভালো ছেলে পেলে কখন আবার চলে যাস। আমি তোর মতো প্রতারককে আর ভালোবাসতে পারবো না। এখন থেকে তুই তোর মতো, আমি আমার মতো। মনে করেছিলাম তোর মতো প্রতারককে শাস্তি দিব, কিন্তু এখন আর দিব না। শুধু একটা কথাই বলবো, কখনো কারোর সাথে ভালোবাসার অভিনয় করিস না। তোর এই অভিনয়ের কারণে একটা ছেলের জীবন চলে যেতে পারে। যাকে ভালোবাসবি মন থেকে ভালোবাসবি। আমি আর কোনো কথা না বলে ক্লাসে চলে আসলাম। এসে দেখি হারামিরা ক্লাসরুমে বসে আছে। কিরে, তোরা কখন আসলি? আমরা তো আসলাম অনেকক্ষণ আগে। তাহলে আমাকে ডাকলি না কেন? তোরে দেখলাম রাইসের সাথে কথা বলতে, তাই আর ডাকি নাই।
ওহ ওকে, কিছু কথা বলে চলে আসলাম। মনে থাকলে আর কোনো সময় কোনো ছেলের সাথে ভালোবাসার অভিনয় করবে না। তুই কি রাইসাকে ভুলতে পারবি? আমি তো আর তাকে ভালোবাসি না, তাকে আমি ওই দিনই ভুলে গেছি। দেখি তুই তাকে ভুলতে পারিস কিনা। ঠিক আছে, তোরা দেখ। তারপর স্যার চলে আসলো ক্লাসে, কিন্তু রাইসাকে তো দেখি না। হঠাৎ রাইসা স্যারের কাছে অনুমতি নিয়ে ক্লাসে ঢুকে সিটে বসলো। আমার দিকে করুণ স্বরে তাকিয়ে আছে। আমি আর তার দিকে না তাকিয়ে স্যারের কথায় মন দিলাম, কারণ সামনে আমাদের পরীক্ষা। সবগুলো ক্লাস শেষ করে বাইরে আসতেই একটা মেয়ে আমার সামনে দাঁড়িয়ে বলল, হাই, আমি নেহা। তো আমি কি করব? আমরা কি বন্ধু হতে পারি? তাহলে তুমি জুনিয়র হয়ে সিনিয়রের সাথে বন্ধুত্ব করতে আসলে? জুনিয়রের সাথে কি বন্ধুত্ব করা যায় না? করতে পারি, একটা শর্ত আছে। আমি সব শর্তে রাজি। আজ থেকে তুমি আমাকে ভাইয়া বলে ডাকবে। ঠিক আছে, কিন্তু আমি তোমাকে তুই করে ডাকবো। কেন তুই করে ডাকবি কেন? কারণ ভাই বোনের ভালোবাসায় তুই ভাষাটা অনেক মধুর হয়। আচ্ছা ঠিক আছে। এতক্ষণ তো আমি লক্ষ্যই করি নাই আমাকে আর নেহাকে কথা বলতে দেখে রাইসার চোখ মুখ লাল করে আছে। যাক, তাহলে রাইসাকে শায়েস্তা করার জন্য নেহাকে পেয়ে গেছি। তো যাই হোক, আরও কিছুক্ষণ কথা বলে বাসায় চলে আসলাম। এসে রুমে গিয়ে ব্যাগটা রেখে ওয়াশরুমে চলে গেলাম। গোসল করে এসে দুপুরের খাবার খেয়ে এসে একটা ঘুম দিলাম। বিকেলবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেলার মাঠে চলে গেলাম। মামা আজকে খেলবো না? কেন? কারণ আজকে রিয়ার জন্মদিন, তাই আজকে তাদের বাসায় একটা পার্টি রাখছে, সবাই তাদের বাসায় যেতে হবে। কই, রিয়া তো আমাকে বলে নাই। রিয়া তোকে ফোন দিছে, তোর মোবাইল নাকি বন্ধ। ও মনে হয় চার্জ নাই। ঠিক আছে, এখন বাসায় চলে যা, সন্ধ্যায় আমাদের বাসার সামনে এসে আমাকে নিয়ে যাবি। গাড়ি নিয়ে আসবো নাকি বাইক নিয়ে? বাইক নিয়ে আসিস, আমি আমার বাইক নিয়ে যাব, জয় তারটাও নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই। যা। আমি আর কোনো কথা না বলে বাসায় চলে আসলাম। বাসায় এসে কিছুক্ষণ মোবাইল টিপে আম্মুর কাছে চলে গেলাম। আম্মু, আজকে আমার এক বন্ধুর জন্মদিন, আমাকে দাওয়াত করেছে, আমি কি যাব? এই কথা আবার আম্মুকে বলতে হয়? এমনি তুই বাইরে কোথাও যাস না, তা এখন কখন যাবি? সন্ধ্যায় আম্মু। ঠিক আছে, যাস। আব্বু আসলে বলে দিও। ঠিক আছে, বলবো। আমি আর কোনো কথা না বলে রুমে এসে ফ্রেশ হয়ে একটা নীল রঙের পাঞ্জাবি পরলাম। তারপর বাসার বাইরে এসে বাইক নিয়ে মার্কেটে চলে গেলাম। তারপর রিয়ার জন্মদিনের গিফট কিনে রাফির বাসার সামনে চলে আসলাম। এসে দেখি রাফি বাইকের উপর বসে মোবাইল টিপতেছে। তারপর রাফি আমি জয়ের বাসার সামনে এসে তাকে নিয়ে তিনজনই রিয়ার বাসায় চলে গেলাম। তারপর পার্টি শেষ করে আমি বাসায় যেতে লাগলাম। হঠাৎ দেখি কিছু লোক একটা লোককে মারতেছে। আমি বাইক নিয়ে তাদের সামনে গেলাম। আমাকে আসতে দেখেই লোকগুলো দৌড়ে পালিয়ে গেল। আমি লোকটার কাছে গিয়ে দেখি ছেলেগুলো তাকে ছুরি মেরে পালিয়ে গেল। হঠাৎ দেখি একটা মেয়ে আছে লোকটার সাথে। আমি সামনে গিয়ে দেখি মেয়েটার কেউ নয়, রাইসা। রাইসা আমাকে দেখে বলল, রাসেল, আমার বাবাকে বাঁচাও, লোকগুলো আমার বাবাকে ছুরি মেরে পালিয়ে গেল। এত রাতে তোমরা এখানে কেন? আমার বাবার বাড়ি থেকে আসলো, কোনো গাড়ি না থাকায় আমি গাড়ি নিয়ে আব্বুকে আনতে গিয়েছিলাম। আসার টাইমে লোকগুলো আমাদের রাস্তায় আটকে আমাদের তুলে নিয়ে যাইতেছিল, তখন আব্বু বাধা দেওয়াতে আব্বুকে ছুরি মেরে পালিয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। তারপর আমি আব্বুকে ফোন দিয়ে গাড়ি নিয়ে আসতে বললাম, জায়গার নাম বলে দিলাম। 10 মিনিট পর আব্বু গাড়ি নিয়ে আসলো। তখন আব্বু আমাদের সামনে এসে লোকটাকে দেখে অবাক হয়ে গেল। আব্বু, তুমি ওনার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? তারপর আব্বু যেটা বলল সেটা শোনার জন্য আমি আর রাইসা মোটেও প্রস্তুত ছিলাম না। তুমি জানো উনি তোমার কি হয়? না, কেন? উনি আর কেউ নয়, উনি হচ্ছে তোমার মামা। কি তুমি না বললে আম্মু আর তুমি ছাড়া কেউ নেই আমার দুনিয়াতে? তোকে সব বলবো, আগে তোর মামাকে হাসপাতালে নিয়ে যাই। ঠিক আছে। আমি আর আব্বু মামাকে ধরে গাড়িতে উঠালাম। রাইসাকে আর আব্বুকে মামার সাথে পাঠিয়ে দিলাম। রাইসাদের গাড়ি নিয়ে আমি পিছনে যেতে লাগলাম। 20 মিনিট পর আমরা হাসপাতালে চলে আসলাম। আসলে মামার হাতে লেগেছে ছুরি, আর রাইসা কান্না করে সব ভাসিয়ে ফেলছে। তো যাই হোক, ডাক্তার মামাকে হাতটা ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিছি। তারপর মামাকে নিয়ে ডাইরেক্ট আমাদের বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল চাপ দিলাম। আম্মু এসে দরজা খুলে দিল। মামাকে আর রাইসাকে পিছনে রাখছি। কি ব্যাপার, তোমাদের এত দেরি হলো কেন? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। রাতের 12টায় বাসায় এসে বলে সারপ্রাইজ আছে, তা কি সারপ্রাইজ দেখি? এমন সারপ্রাইজ দিব যা দেখে তুমি কল্পনাও করতে পারবে না। তাহলে দেখি কি এমন সারপ্রাইজ। আমি আর আব্বু সামনের থেকে সরে গেলাম। তখন আম্মু মামাকে দেখে কান্না করে জড়িয়ে ধরলো। সবার চোখে পানি চলে এসেছে। তারপর আম্মু বলতে লাগলো, ভাইয়া, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাদের কষ্ট দিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছি।
ওই দিন বাড়িতে কি হয়েছে আমি জানতাম না। আমি কিছু কাজের জন্য ঢাকায় আসছিলাম। ঢাকা থেকে বাড়িতে গিয়ে সব শুনলাম। বাবা না হয় রাগ করে কথাগুলো বলেছে, তাই বলে বাড়ি থেকে চলে আসবি? তুই চলে আসার পর আব্বু আম্মু অনেক কেঁদেছে। তোদের আমি পুরো লক্ষ্মীপুর তন্ন তন্ন করে খুঁজে কোথাও পাইনি। আজ এতটা বছর পর তোদের পাবো আমি ভাবতেও পারিনি। কি করব বাবা, আমাদের বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছে। বাবা বলেছে আমি আমার স্বামীকে ছেড়ে দিলে বাড়িতে থাকতে দেবে, তা না হলে আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। তুমি বলো ভাইয়া, স্বামীকে ছেড়ে কোনো স্ত্রী কি থাকতে পারে? তাই আমি তাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসলাম। তাই বলে তোর এই ভাইটাকে একটাবার বলবি না? আমি চাইছিলাম তোমাকে জানাতে, পরে ভাবলাম যদি বাবা জানতে পারে তোমার সাথে আমাদের যোগাযোগ আছে, তাহলে যদি আমাদের মতো তোমাকে বাড়ি থেকে বের করে দেয়, তাই আর তোমাকে জানাই নাই। বাইরে দাঁড়িয়ে কথা বলবে নাকি আমাদের ভিতরে যেতে দিবে? আসলে অনেক দিন পর ভাইয়াকে পেয়ে সব ভুলে গিয়েছি। তোমরা ভিতরে আসো। আর ওকে তো চিনলাম না। ও আমার মেয়ে রাইসা। কি, তোমার মেয়ে? তা মামুনি কেমন আছো? জি আম্মু ভালো আছি, তুমি কেমন আছো? ওই তুমি আমার আম্মুকে আম্মু ডাকলে কেন? আমি এখন থেকে ফুপ্পিকে আম্মু বলে ডাকবো। তোমার কি? না, তুমি আমার আম্মুকে আম্মু বলে ডাকতে পারবে না। রাইসা, তুমি আমাকে আম্মু বলে ডাকবে। আর তোরা কি দুজন দুজনকে চিনিস? জি আম্মু, আমি আর রাসেল একসাথে পড়ি কলেজে। ও আচ্ছা, ঠিক আছে, পরে কথা হবে। এখন সবাই ভিতরে আসো। তারপর আমরা সবাই বাসার ভিতরে ঢুকলাম। তখন আম্মু বলল, রাসেল, রাইসাকে তোর পাশের রুমে নিয়ে যা। আর ভাইয়া, তুমি আমার সাথে আসো। ঠিক আছে আম্মু, চলো। চলো। তারপর আমি রাইসাকে রুমটা দেখিয়ে আমার রুমে ঢুকে গেলাম। ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বিছানায় বসে ভাবতে লাগলাম, লাস্ট পর্যন্ত এক্স গার্লফ্রেন্ড মামাতো বোন হয়ে গেল। তো এবার চলুন আব্বু আম্মুর কাহিনী বলে আসি। আমার আব্বুর দুনিয়াতে কেউ নেই। ছোট থাকতে একটা এতিমখানায় বড় হয়েছে। 10 পর্যন্ত এতিমখানায় থেকে পড়ছে। তারপর তাদের দ্বারা আর সম্ভব না, তাই বাবা বাইরে এসে একটা বাসা ভাড়া নেয়, কয়টা টিউশনি করায়, আর রিক্সা চালিয়ে লেখাপড়া করত। তারপর কলেজে যেত। আম্মু প্রথম যেদিন আব্বুকে দেখে সেদিন থেকে আব্বুকে অনেক ভালো লাগে আম্মুর। তারপর ভালো লাগা থেকে ভালোবাসা। আব্বু ভালোবাসতে চায়নি, কিন্তু আম্মুর জোরাজোরিতে লাস্ট পর্যন্ত ভালোবাসে। তারপর যেতে যেতে তাদের ভালোবাসা অনেক গভীর হয়ে গেল। কেউ কাউকে ছাড়া থাকতে পারে না, তাই তারা সিদ্ধান্ত নেয় বিয়ে করে ফেলবে। তারপর কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলে। তারপর নানার বাসায় কি হলো আপনারা তো জানেন। আপনাদের সাথে কথা বলতে বলতে ঘুমিয়ে গেলাম। সকালে কে যেন আমার চোখে পানি মারলো। আমি এক লাফে উঠে গেলাম। সামনে তাকিয়ে দেখি রাইসা দাঁড়িয়ে আছে পানির গ্লাস নিয়ে। তুমি আমাকে পানি মারলে কেন? তোমাকে সে কখন থেকে ডাকতেছি, তোমার ওঠার কোনো নামই নাই, তাই বাধ্য হয়ে পানি মারলাম। তাই বলে পানি মারবে? মেরেছি, বেশ করেছি। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসো, কলেজে যেতে হবে, এমনি সময় নাই। তাহলে তুমি কলেজে যাও। তুমি আর আমি একসাথে কলেজে যাব। তোমার মতো প্রতারককে নিয়ে আমি কলেজে যাব তুমি ভাবলে কেমন করে? রাসেল, আমাকে ক্ষমা করে দেওয়া যায় না? সত্যি বলছি, আমি তোমার ভালোবাসা বুঝতে পারি নাই। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। তোকে ওই দিন বলছিলাম না তুই এই ভালোবাসার জন্য আমার হাতে পায়ে ধরবি? আমার কথা সত্যি হয়েছে তো? কিন্তু এখন আমি তোকে ভালোবাসি না। এবার তুই যেতে পারোস আমার থেকে। রাইসা আর কোনো কথা না বলে আমার রুম থেকে বেরিয়ে গেল। আমি দাঁড়িয়ে না থেকে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে একটা জামা গায়ে দিয়ে ব্যাগটা কাঁধে নিয়ে নিচে চলে আসলাম। নিচে গিয়ে দেখি সবাই আমার জন্য বসে আছে নাস্তার টেবিলে। আমি গিয়ে একটা চেয়ার টেনে বসলাম। রাসেল, তুই কলেজে যেতে রাইসাকে সাথে করে নিয়ে যাস। আম্মু আমি পারবো না, তাকে বলো গাড়ি নিয়ে চলে যেতে। আমার রাফিদের বাসায় কিছু কাজ আছে। তাহলে রাইসা একলা একলা কিভাবে যাবে? কেন, আগে কিভাবে যেত? আম্মু থাক, আমি কলেজে নিয়ে যেতে পারবো। কিন্তু কোনো সমস্যা নেই আম্মু, আমি যেতে পারবো। আচ্ছা, ঠিক আছে। আমি খাবার খেয়ে রিক্সা নিয়ে কলেজে চলে গেলাম। আমি এখন আবার আগের মতো রিক্সায় করে বাসায় যাই আর আসি। তো যাই হোক, কলেজের ভিতরে ঢুকে দেখি বন্ধুরা এক কোণে বসে আছে। তাদের সাথে আমিও যোগ দিলাম। মামারা, কাহিনী তো একটা হয়ে গেছে। কি কাহিনী মামা? আমার এক্স গার্লফ্রেন্ড আমার মামাতো বোন হয়। কি? কেমনে মামা? তাহলে শোনো। তারপর কালকে রাতের কাহিনী সব বললাম। তাহলে এখন তুই কি করবি? কি আর করব, তার থেকে দূরে দূরে থাকবো। কি, তুই একটা মেয়ের ভয়ে দূরে দূরে থাকবি? তাহলে আমি এখন কি করব? কি করবি মানে? তুই তোর মতো চলবি, সে তার মতো চলবে। জয় ঠিক কথা বলেছে। ওর ভয়ে তুই কেন দূরে দূরে থাকবি? চল। তারপর আমরা সবাই ক্লাসে চলে গেলাম। সিটে গিয়ে বসলাম।
রাইসার দিকে তাকিয়ে দেখি আমার দিকে তাকিয়ে আছে। তার থেকে চোখ সরিয়ে নিলাম। কিছুক্ষণ পর স্যার ক্লাসে আসলো। সবাই চুপ হয়ে গেল। সবগুলো ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। রুমে এসে ওয়াশরুমে ঢুকে গোসল করে দুপুরের খাবার খেতে গেলাম। গিয়ে দেখি রাইসা খাবার টেবিলে বসে আছে। আমি একটা চেয়ার টেনে বসলাম। বসার পর আম্মু যেটা বলল সেটা শুনে রাগে মাথাটা গরম হয়ে গেল। রাইসা, তোকে আমি দেখে নিব। রাসেল, তুমি আজকে কোন মেয়ে নিয়ে ঘুরতে গেছো? কোথায় আম্মু? আমি তো আজকে কোনো মেয়ের সাথে ঘুরতে যাইনি। তাহলে রাইসা কি আমাকে মিথ্যে বলেছে? ওর মতো মেয়ের কথা তুমি বিশ্বাস করলে? তুমি রাইসা আম্মুনিকে এইভাবে কথা বলছো কেন? আম্মু, তোমাকে যার কথা বলেছি এ হচ্ছে তোমার ভাইয়ের মেয়ে। আমি সব কিছু জানি। রাইসা আমাকে সব বলেছে। আমি চাই তুমি তাকে মাফ করে দাও। আমি কোনো সময় ওকে মাফ করব না। ঠিক আছে, তুমি যদি রাইসাকে মাফ না করো তাহলে আজকে থেকে তোমার খাবার বন্ধ। আম্মু, তুমি ওর মতো মেয়ের জন্য আমার খাবার বন্ধ করে দিবে? ও তো তোর কাছে ক্ষমা চেয়েছে। আমি চাই তুমি তাকে মাফ করে দাও, আবার আগের মতো হয়ে যাও। ঠিক আছে, আমি তাকে ক্ষমা করে দিলাম, কিন্তু আমি আমার মতো চলবো। আমার ধারে কাছে যেন না ও। এটা হবে না। তুমি আজকে থেকে রাইসাকে সাথে নিয়ে কলেজে যাবে, আসার সময় নিয়ে আসবে। এটা আমি পারবো না। ওর মতো ও যাবে, আমার মতো আমি। তাহলে আজকে থেকে তুমি 1 টাকাও পাবে না। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। রাইসার দিকে তাকিয়ে দেখি মুচকি মুচকি হাসছে। ওকে, তাহলে খাবার খেয়ে নাও। আর কোনো কথা না বলে খাবার খেয়ে রুমে চলে আসলাম। রুমে এসে একটা ঘুম দিলাম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেলার মাঠে চলে গেলাম। রাফি, আমি তো আবার অনেক চিন্তায় পড়ে গেলাম। কেন, আবার কি হয়েছে? আর বলিস না, রাইসা মেয়েটা আমার পিছু ছাড়বে না। আমার মাকে নিজের করে নিছে। এখন থেকে তাকে নাকি কলেজের সাথে করে নিয়ে যেতে হবে। তুই বল এখন আমি কি করব? তো সমস্যা কোথায়? তুই তাকে নিয়ে আসবি কলেজে, তোর মতো তুই, ওর মতো ওই চলবে। আচ্ছা, এসব নিয়ে পরে কথা হবে। চল, খেলা শুরু হয়ে গেছে। চল। আর কোনো কথা না বলে খেলতে চলে গেলাম। খেলা শেষ করে বাসায় চলে আসলাম। বাসায় এসে নিজের রুমে চলে গেলাম। রুমে গিয়ে পড়তে বসলাম। হঠাৎ দেখি রাইসা আমার রুমে। তুমি আমার রুমে কেন? আম্মু বলেছে তোমার রুমে এসে একসাথে পড়তে, তাই তোমার রুমে চলে এলাম। তুমি আমার রুমে পড়তে পারবে না, তুমি তোমার রুমে যাও। এখন কিন্তু আম্মুকে ডাক দিব, তখন দেখবো কি বলো। ঠিক আছে, পড়ো, কিন্তু আমার সাথে দুষ্টুমি করতে পারবে না। ওকে। আমি পড়তে লাগলাম। রাইসা আমার দিকে তাকিয়ে আছে। আমার দিকে না তাকিয়ে বইয়ের দিকে তাকাও। আমার থেকে চোখ সরিয়ে পড়তে লাগলো। হঠাৎ আম্মু এসে বলে গেল খাবার খেতে যেতে। রাইসা উঠে চলে গেল। আমি আর বসে না থেকে খাবার টেবিলে গিয়ে বসলাম। আম্মু খাবার বেড়ে দিচ্ছে। আমি চিন্তা করলাম রাসেলের পরীক্ষা শেষ হলে তার নানার বাড়ি গিয়ে ঘুরে আসব। আব্বু, তোমার শ্বশুর বাড়ি বলতে শরম করে? তুমি কিন্তু দিন দিন ফাজিল হয়ে যাচ্ছ। খাবারের সময় কোনো কথা নয়, সবাই খাবার খেয়ে নাও। আমি জানি আব্বু, বাড়ির কথা বলাতে চোখে পানি এসেছে। সবাই খাবার খেয়ে যে যার রুমে চলে গেল। রুমে এসে খাটে শুয়ে মোবাইল টিপতে লাগলাম। কখন যে ঘুমিয়ে গেলাম মনে নাই। হঠাৎ মাঝরাতে বুকের উপর ভারী কিছু অনুভব করলাম। আমি নড়ে চড়ে উঠতেই দৌড়ে পালিয়ে গেল সে। আমি জানি এটা রাইসা ছাড়া আর কেউ নয়। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বাহিরে এসে গাড়িটা বাহির করলাম। কিছুক্ষণ পর রাইসা বাসা থেকে বেরিয়ে এলো। তাকে দেখে তো আমি আবার প্রেমে পড়ে গেলাম। না না, তার মতো মেয়ের সাথে আমি আর জড়াতে চাই না। রাইসা এসে গাড়ির সামনে বসলো। আমি কোনো কথা না বলে গাড়ি চালিয়ে কলেজে চলে গেলাম। রাস্তায় কোনো কথা বলি নাই। রাইসা গাড়ি থেকে নেমে সোজা ক্লাসে চলে গেল। আমি গাড়ি পার্কিং করে বন্ধুদের কাছে চলে গেলাম। কিরে, তোরা সবাই কেমন আছিস? আমরা সবাই ভালো আছি, তুই কেমন আছিস? আমিও আছি ভালো। আরও কিছুক্ষণ কথা বলে সবাই ক্লাসে চলে গেলাম। তারপর সব ক্লাস শেষ করে বাইরে আসতেই আবার নেহা সামনে এলো। কেমন আছো ভাইয়া? কিরে, তুই না বলছিস আমাকে তুই করে বলবি, এখন যে তুমি করে বলিস? রাইসা আপু বলেছে তোমাকে ভাইয়া বলে ডাকতে, আর যেন তোমাকে সম্মান দিয়ে চলি। রাইসা তোকে এই কথা বলেছে? হুম। আমি আর কোনো কথা না বলে রাইসাকে খুঁজতে চলে গেলাম। সামনে গিয়ে দেখি রাইসা তার বান্ধবীদের সাথে বেরিয়ে আসছে। আমি কোনো কথা না বলে রাইসার সামনে গিয়ে, তোর সাহস কি করে হয় নেহাকে ওইসব কথা বলার? আমি তোমাকে ভালোবাসি তাই বলেছি। ভালোবাসা? আরে তোর মতো মেয়ে কোনো সময় কাউকে ভালোবাসতে পারে না। তুই একটা লোভী মেয়ে। প্রথমে আমার টাকা ছিল না বলে আমাকে ছেড়ে আসিফকে ভালোবাসলি। এখন শুনলি আসিফ আমার কাছে কিছুই না, তাকে ছেড়ে এখন আমাকে ভালোবাসতে আসলি। তুই শুনে রাখ, তোর মতো মেয়েকে আমি কোনো দিনও ভালোবাসবো না। তুই আজকে বেঁচে গেলি মামাতো বোন বলে। আর কিছু না বলে গাড়িতে গিয়ে বসলাম। রাইসা মাথা নিচু করে এসে গাড়ির পিছনে গিয়ে বসলো। আমি কোনো কথা না বলে গাড়ি চালিয়ে বাসায় চলে আসলাম। গাড়ি পার্কিং করে বাসার ভিতরে ঢুকে
আমার রুমে চলে গেলাম। ব্যাগটা রেখে ওয়াশরুমে ঢুকে গোসল করে এসে দুপুরের খাবার খেতে গেলাম। ও, আপনাদের তো বলতে ভুলে গেছি, মামা তার বন্ধুর বাসায় গেছে, তার নাকি কিছু কাজ আছে। কি রে, রাইসা কোথায়? রাইসা কোথায় আমি কি করে বলবো? যা গিয়ে রাইসাকে ডেকে নিয়ে আয়। আমি পারবো না। তাহলে তোর খাবার বন্ধ। আম্মু, তুমি তো আগে এমন ছিলে না। রাইসা আসার পর তুমি আমাকে ভালোবাসো না? এত কথা না বলে যা বলেছি তাই কর। ঠিক আছে, যাচ্ছি। রাইসার রুমের সামনে এসে দাঁড়িয়ে বললাম, ভিতরে আসতে পারি? হুম, আসো। আম্মু তোমাকে খেতে ডাকছে। আমার ভালো লাগছে না, আমি খাবো না। আম্মু, এত কথা শুনতে চাই না। তুমি না গেলে আমার খাবার দিবে না। প্লিজ তুমি যাও, আমি খাবো না। কেন, কি হয়েছে? এ কি, তোমার দেখি জ্বরে গা পড়ে যাচ্ছে। ও কিছু না, এমনি ঠিক হয়ে যাবে। তোমাকে ওই সময় থাপ্পড় দেওয়া আমার উচিত হয়নি, তাহলে তোমার জ্বর আসতো না। না, তুমি ঠিক কাজ করেছো। আমি যে প্রতারণা করেছি তোমার সাথে, আমার শাস্তি হওয়া দরকার। চুপ, আর একটাও কথা বলবে না। আমি ডাক্তারকে ফোন দিচ্ছি। ডাক্তারকে ফোন দেওয়ার পর 10 মিনিট পর চলে এলো। এই ডাক্তার আমাদের নিজস্ব, তাই ফোন করার সাথে সাথে চলে এলো। ডাক্তার বলল, চিন্তা আর খাবার দাবার ঠিক মতো না খাওয়ায় এই অবস্থা। তারপর কিছু ওষুধ দিয়ে গেল। রাইসা এখন সুস্থ। রাইসা সুস্থ হতে 5 দিন লেগেছে। এই কয়দিন আমি রাইসার সেবা করেছি। তো আজকে সকালে দুজনে একসাথে কলেজে গেলাম। আমি বন্ধুদের কাছে চলে গেলাম, রাইসা তার বান্ধবীদের সাথে চলে গেল। তারপর বন্ধুদের সাথে কিছুক্ষণ কথা বলে ক্লাসে চলে গেলাম। এখন রাইসার প্রতি আমি আবার দুর্বল হয়ে যাচ্ছি। আমার মনে হয় রাইসা আমাকে এখন সত্যি সত্যি ভালোবাসে ফেলছে। না, আরও কিছুদিন দেখি, তারপর আপন করে নিব। ক্লাসে এসে রাফিয়া আর আমি একসাথে বসলাম। হঠাৎ রাফিয়া আমাকে বলল, মামা দেখ, রাইসা তোর দিকে কিভাবে তাকিয়ে আছে। তো আমার সমস্যা কি? তুমি বোঝো না মামা, রাইসা তোমাকে আবার আপন করে পেতে চায়। আমারও তাই মনে হয়। তার কথাবার্তায় মনে হয় রাইসা আমাকে এখন সত্যি সত্যি ভালোবাসে। আরও কিছুদিন দেখি, তারপর চিন্তা ভাবনা করিস। ঠিক আছে। কথা বলতে বলতে স্যার চলে এলো ক্লাসে। স্যার কিছু নোট দিল পরীক্ষার জন্য, সেগুলো নিয়ে নিলাম ভালো করে। সব ক্লাস করে বাইরে এসে দেখি নেহা দাঁড়িয়ে আছে। কিরে, এখানে দাঁড়িয়ে কি করছিস? তোর জন্য দাঁড়িয়ে আছি। হঠাৎ আমার জন্য কেন? তোকে একটা কথা বলতে আসলাম। কি কথা বল। এখানে না, ওইখানে গিয়ে বলি। আচ্ছা ঠিক আছে, চল এবার বল। তারপর নেহা যেটা বলল আমি তো শুনে অনেক অবাক হয়ে গেলাম। ভাইয়া, আমি তোর বন্ধু রাফিকে অনেক ভালোবাসি। তাকে প্রথম দেখায় আমার অনেক ভালো লাগে, তারপর ভালো লাগা থেকে ভালোবাসা। কিন্তু আমি তাকে বলতে পারি না। তুই আমাকে একটু হেল্প কর না ভাই। আমি জানি তুই বললে তোর বন্ধু না করতে পারবে না। প্লিজ ভাই, আমার সাথে লাইন করে দে না। তুই এটা কি বলছিস? তুই রাফির জুনিয়র, সে কি তোকে ভালোবাসবে? 1 বছরের বড় ছোট, এটাকে তুই ছোট বলছিস? আর সে আমাকে ভালোবাসে না কেন? আমি কি দেখতে খারাপ? না, আমি তা বলি নাই, কিন্তু আয়। প্লিজ ভাই, আমার তুই না করিস না। তুই শুধু লাইনটা করিয়ে দে, তারপর তুই যা বলবি আমি তাই করব। আচ্ছা ঠিক আছে, আমি দেখি কি করা যায়। তোকে রাজি করাতে হবে, প্লিজ ভাই আমার। আচ্ছা ঠিক আছে, আমি তোর লাইন করিয়ে দিব। তোকে আমার কিছু হেল্প করতে হবে। ওকে, তুই আগে আমার লাইন করিয়ে দে, পরে তোর যা হেল্প লাগে আমি করব। ওকে, কথাটা যেন মনে থাকে। থাকবে। ঠিক আছে চল, সবাই আমাদের জন্য অপেক্ষা করে আছে। ঠিক আছে চল। তারপর আমি আর নেহা বন্ধুদের কাছে গেলাম। তখন রাফি বলল, কিরে, এতক্ষণ কি কথা বলছিস? পরে বলবো, চল এখন বাসায় যাই। ঠিক আছে চল। তারপর বন্ধুরা যে যার মতো চলে গেল। আমি আর রাইসা গাড়িতে গিয়ে বসলাম। আমি গাড়ি চালাতে লাগলাম। আচ্ছা, একটা কথা বলবো, সত্যি করে বলবে? বলো। নেহা তোমাকে কি বলেছে, যার জন্য আমাদের সামনে বললো না? বলছে এমন কথা, কিন্তু তোমাকে বলা যাবে না। তোমাকে বলে তুমি কষ্ট পাবে। কি এমন কথা যা শুনলে আমি কষ্ট পাবো? নেহা বলেছে সে নাকি আমাকে ভালোবাসে। তুমি কি বললে? আমি বলছি পরে বলবো, দেখি কিছুদিন, তারপর অ্যাকসেপ্ট করে নিব। ও, আর কোনো কথা না বলে গাড়ি চালিয়ে বাসায় চলে আসলাম। আমি আমার রুমে চলে গেলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেতে লাগলাম। কি রে, তুই কি রাইসাকে আজকে কিছু বলেছিস? কই, আমি তো কিছু বলি নাই। তাহলে মেয়েটা কলেজ থেকে এসে রুমে ঢুকার বাহির হয় না কেন? তাকে খাবার খেতে ডাকলাম, সে বলে খাবে না, তার নাকি ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, তুমি খাবার রেডি করো, আমি তাকে নিয়ে আসছি। আমি আর কোনো কথা না বলে রাইসা রুমের দরজার সামনে চলে আসলাম। তারপর আমি বললাম, রাইসা দরজা খুলো। আমি খাবো না, তুমি চলে যাও। আমি বলছি দরজা খুলতে। রাইসা আর কিছু না বলে দরজা খুলে দিল। তারপর আবার গিয়ে খাটে শুয়ে পড়লো। আমি খাটের সামনে গিয়ে বললাম,
তোমাকে আম্মু খাবার খেতে ডাকলো, তুমি গেলে না কেন? আমার ভালো লাগছে না, প্লিজ আমাকে জোর করো না। আমার কথায় কি কোনো কষ্ট পেয়েছো? কথাটা বলতে দেরি রাইসা খাট থেকে উঠে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, প্লিজ রাসেল, তুমি আমাকে আরেকটিবার সুযোগ দাও। কথা দিচ্ছি তোমাকে আর কোনো দিন কষ্ট দেব না। তোমাকে আমি অন্য মেয়ের সাথে দেখলে সহ্য করতে পারবো না। আমি তোমাকে এখন সত্যিই অনেক ভালোবাসি, প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না। আমি কি বলবো ভেবে পাচ্ছি না। না, মেয়েটাকে মনে করছে কিছুদিন পর মেনেই নিব। আমার মনে হয় মেয়েটা এখন অনেক ভালোবাসে। না থাক, তাকে আর কষ্ট দিব না, আরেকবার সুযোগ দিয়ে দেখি। তারপর আমি বললাম, ঠিক আছে, এবার কিন্তু একটাবার সুযোগ দিলাম। এরপর যদি ভুল করো তাহলে আমাকে আর জীবনেও হাজার চেষ্টা করে পাবে না। না, আমি তোমাকে হারাতে চাই না। তুমি যা বলবে আমি তাই করব। ঠিক আছে, এখন ফ্রেশ হয়ে খাবার খেতে আসো। মুয়া। আগে আমাকে একটা কিস করো, তারপর যাব। এখন না, পরে করব। আগে খাবার খেতে আসো। না, আমার এখন লাগবে। আম্মু দেখলে সমস্যা আছে। দাঁড়াও, আমি দরজা বন্ধ করে আসছি। তারপর আমি তার গাল দুটো ধরে 4 ঠোঁট এক করে দিলাম। রাইসা আমাকে পাগলের মতো কিস করতে লাগলো। আমিও তার ডাকে সাড়া দিতে লাগলাম। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিলাম। রাইসা এক দৌড়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হওয়ার পর দুজনে খাবার টেবিলে গিয়ে বসলাম। কি রে, আমি এত করে ডাকলাম আসলি না, আর রাসেল যাওয়ার পর চলে এলি? ও তুমি বুঝবে না, তুমি তাড়াতাড়ি খাবার দাও। বুঝি বুঝি, আমাকে বলতে হবে না। বুঝলে ভালো, এবার খাবার দাও। আমি কোনো কথা বললাম না, লজ্জায় লাল হয়ে গেছি আম্মুর কথা শুনে। তারপর খাবার খেয়ে এসে শুয়ে পড়লাম। বিকালে রাইসা এসে ডাকতে লাগলো। তুমি এখানে শুয়ে আছো? আমি কোনো কথা না বলে রাইসার হাত ধরে টান দিয়ে খাটে ফেলে দিলাম। তারপর রাইসার পেট হতে মাথা পর্যন্ত কিস করতে লাগলাম। রাইসা আমাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরে চোখটা বন্ধ করে আছে। তারপর রাইসার ঠোঁটের সাথে ঠোঁট এক করে দিলাম। পাগলের মতো কিস করতে লাগলাম। পরে নিজেকে অনেক কষ্টে কন্ট্রোল করে রাইসাকে ছেড়ে দিলাম। রাইসা হাঁপাতে হাঁপাতে বলল, এটা কি হলো? কেন জানো, ভালো লাগে নাই? আবার দিব? তুমি তো দেখি অনেক রোমান্টিক, আগে তো দেখলাম না। এতদিন লুকিয়ে রাখছি, এখন থেকে দেখবে। মুয়া। আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে নাও, আজকে আমরা পার্কে ঘুরতে যাব। ঠিক আছে, তুমি গিয়ে রেডি হও, আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে আসতেছি। ঠিক আছে। আমি আর বসে না থেকে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে একটা নীল রঙের পাঞ্জাবি পরলাম। তার রুম থেকে বেরিয়ে গাড়ি নিয়ে রাইসার জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর রাইসা বেরিয়ে আসলো। আমি তাকে দেখে একদম চুপ হয়ে গেলাম। রাইসাকে আজকে অনেক সুন্দর লাগছে, আমার সাথে ম্যাচ করে শাড়ি পরেছে। হঠাৎ আমাকে ধাক্কা দিয়ে বলল, তুমি কোথায় হারিয়ে গেলে? তোমাকে আমি কখন থেকে ডাকতেছি। তুমি এত সুন্দর কেন? কেন, আগে কি সুন্দর ছিলাম না? আমি তা বলিনি, আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে। যা, আমার বুঝি লজ্জা করে না? ওরে আমার লজ্জাবতী রে। ঠিক আছে চলো। আর কোনো কথা না বলে গাড়িতে উঠে বসলাম। তারপর গাড়ি চালিয়ে একটা পার্কে গেলাম। রাত 10টা পর্যন্ত ঘোরাফেরা করে বাসায় চলে আসলাম। আম্মু খাবার খাওয়ার জন্য বলেছে, আমরা বাড়ি থেকে খেয়ে আসলাম বলে চলে গেলাম আমার রুমে। আম্মু সব জানে, কারণ রাইসা আমাকে পার্কে বলেছে, সে নাকি আম্মুকে সব বলে দিয়েছে। তো যাই হোক, রুমে এসে ফ্রেশ হয়ে কিছুক্ষণ মোবাইল টিপে ঘুমিয়ে পড়লাম। নায়িকার নাম চেঞ্জ করে সাদিয়া দেওয়া হলো। সকালে ঘুম থেকে উঠে দেখি সাদিয়া আমার বুকের উপর শুয়ে আছে। হালকা নড়ে উঠতে সাদিয়ার ঘুমটা ভেঙে গেল। তখন আমি বললাম, তুমি আমার বুকের উপর শুয়ে আছো কেন? সকালে তোমাকে ডাকতে এসে দেখি তুমি সুন্দর করে ঘুমিয়ে আছো, তাইও তোমাকে না ডেকে তোমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। এখন উঠো, কলেজে যেতে হবে। না, উঠবো না, তোমার বুকে শুয়ে থাকতে অনেক ভালো লাগে। তুমি আরেকটু শুয়ে থাকো, তোমাকে কিছুক্ষণ জড়িয়ে ধরে থাকি। এখন না পাগলি, পরে অনেক সময় পাবে, আর আমি তো কোথাও যাচ্ছি না। মুয়া। ঠিক আছে, আমার পাওনা দিয়ে দাও, আমি চলে যাব। এখন না, কলেজে দেরি হয়ে যাচ্ছে, রাতে দিব। না, আমার এখন লাগবে। তোমার যদি ইচ্ছে করে তাহলে তুমি দাও। না, আমার লজ্জা করে। ওরে লজ্জাবতী রে বলে সাদিয়া ঠোঁটের সাথে আমার ঠোঁটটা লাগিয়ে দিলাম। সাদিয়া আমাকে জড়িয়ে ধরে আমার সাথে তাল মিলিয়ে চলতে লাগলো। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিলাম। সাদিয়া মুচকি হাসি দিয়ে চলে গেল। আমি আর বসে না থেকে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নাস্তা করে দুজনে বাহিরে এসে গাড়ি নিতে গেলে সাদিয়া বলল, বাইক নিয়ে আসো, আজকে বাইকে করে কলেজে যাব। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি বাইক নিয়ে আসি। তারপর বাইক নিয়ে এসে সাদিয়ার সামনে দাঁড়ালাম। সাদিয়া আমার কাঁধে হাত দিয়ে বাইকে উঠল। তারপর আমাকে পেছন থেকে জড়িয়ে ধরল। সাদিয়ার জড়িয়ে ধরাতে আমার থেকে অনেক ভালো লাগছে।
যা ভাষায় প্রকাশ করা যাবে না। কথা বলতে বলতে কলেজে চলে আসলাম। গেট দিয়ে ঢুকতেই আমার বন্ধুরা আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আমি বাইকটা পার্কিং করে সাদিয়াকে সাথে করে তাদের কাছে গেলাম। কি অবস্থা তোদের সবার? আমরা আছি ভালো। তা তোরা দুইজনে একসাথে আজকে? সাদিয়া তার ভুল বুঝতে পেরেছে, তাই আমি তাকে ক্ষমা করে দিয়েছি। আবার বুকে জড়িয়ে নিলাম। তোরা ওকে মাফ করে দে। ঠিক আছে, মাফ করে দিলাম। তো আজ থেকে আমরা 5 জন বেস্ট ফ্রেন্ড। 5 জন কোথায় ফেলি? আমরা তো এখন 4 জন। তাহলে নেহা আমাদের বাহিরে। ও, তো আমাদের জুনিয়র। তো কি হয়েছে? বেশি না, 1 বছরে ছোট বড়, এটা কোনো বিষয় নয়। আচ্ছা, অনেক কথা হয়েছে, এখন সবাই ক্লাসে যাই, চল। ঠিক আছে বলে আমরা ক্লাসে চলে গেলাম। ক্লাসে গিয়ে যে যার জায়গায় বসলো। সাদিয়ার দিকে চোখ পড়তেই দেখি আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ আমাকে চোখ মেরে দিল। আমি একটা মুচকি হাসি দিলাম। তারপর স্যার এলো ক্লাসে। সবগুলো ক্লাস শেষ করে বাইরে আসতেই নেহা আমাকে ইশারায় বলল রাফিকে বলছি কি না। তারপর আমি রিয়া আর জয়কে চলে যেতে বললাম। রাফিকে থাকতে বললাম। কিরে, আমাকে থাকতে বললি কেন? তোর সাথে কিছু কথা আছে। সাদিয়া তুমি বাইকের কাছে গিয়ে দাঁড়াও। তারপর সাদিয়া চলে গেল। রাফি বলল, এবার বল। আমি তোকে একটা কথা বলবো, তুই আমার কথা রাখতে হবে। রাখবো, বল কি কথা। একটা মেয়ে তোকে কলেজে প্রথম দেখে তোকে তার ভালো লেগে যায়। এই ভালো লাগা থেকে তোকে ভালোবেসে ফেলে, কিন্তু ভয়ে বলতে পারে না। ও আচ্ছা, তা মেয়েটা কি যে আমাকে ভালোবাসে? মেয়েটাকে তুই ভালো করে চিনিস। ও তাই নাকি? তা মেয়েটার নাম কি? কোথায় থাকে? মেয়েটা আর কেউ নয়, মেয়েটা হচ্ছে নেহা, আর বাড়ি এখানে। কি? নেহা? সে তো আমার জুনিয়র। তো কি হয়েছে? আর মেয়েটা কি দেখতে খারাপ? আজকাল দেখোস না 50 বছর বুড়া বেড়া ছোট ছোট মেয়েদেরকে বিয়ে করে। আর তুই ভালো করে জানিস প্রেম ভালোবাসা বয়স মানে না, ভালোবাসা হয় মন থেকে, বয়স দেখে হয় না। আমি জানি মেয়েটা তোকে কোনো সময় কষ্ট পেতে দিবে না। এখন তোর বুঝ। ঠিক আছে, আমি তার সাথে কথা বলতে চাই। ওকে, আমি তাকে বলবো তোর সাথে কথা বলতে। ঠিক আছে, তাহলে যা। তো জানু মনে হয় রেগে আছে। ওকে ভাই, কালকে কলেজে দেখা হবে। আর কোনো কথা না বলে বাইকের কাছে চলে আসলাম। সাদিয়ার দিকে তাকিয়ে দেখি রেগে আছে। জানু সরি, দেরি হয়ে গেছে। কি এমন কথা বলছিলে যার জন্য এত দেরি হলো? তোমাকে সব বলবো, আগে বাসায় চলো। ঠিক আছে, চলো। আর কোনো কথা না বলে বাইক চালিয়ে সাদিয়াকে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে আমার রুমে চলে আসলাম। খাটের উপরে ব্যাগটা রেখে ওয়াশরুমে ঢুকে গোসল করে দুপুরের খাবার খেতে গেলাম। যে দেখি সাদিয়া বসে আছে খাবার টেবিলে, আমার উপর এখনও রেগে আছে। তাকে দেখে বোঝা যাচ্ছে। তো খাবার খেয়ে রুমে চলে আসলাম। আমার পিছনে এসে সাদিয়াও আমার রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। সাদিয়া, তুমি দরজা বন্ধ করলে কেন? এখন আমাকে বল, রাফির সাথে কি কথা বলছিস? ঠিক আছে তাহলে শুনো। তারপর রাফির সাথে কি বলছি এবং নেহার কথা বললাম। ও, তার মানে এই ব্যাপার। আমি না বুঝে মেয়েটাকে অনেক ভুল বুঝেছি। ঠিক আছে, এখন তোমার রুমে যাও, আমি এখন ঘুমাবো। না, আমি কোথাও যাব না। আমিও তোমার সাথে ঘুমাবো। ঠিক আছে, কিন্তু কোনো শয়তানি করতে পারবে না, তাহলে ঘুমাতে পারো। বেশি কিছু করব না, শুধু তোমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকবো। আচ্ছা ঠিক আছে। তারপর আমি বিছানায় শুয়ে পড়লাম, আর সাদিয়া এসে আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। ও একটা কথা বলতে ভুলে গেছি, আব্বু অফিসের কাছে কানাডা গেছে, আসতে অনেক দিন লেগে যাবে। তো যাই হোক, বিকালে ঘুম থেকে উঠে দেখি সাদিয়া আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। দেখতে একদম মায়াবী লাগছে। তারপর আমি সাদিয়ার কপালে চুমু দিয়ে উঠে ফ্রেশ হয়ে খেলার মাঠে চলে আসলাম। খেলাধুলা শেষ করে বাসায় চলে আসলাম। বাসায় এসে রুমে ঢুকতেই আমি অবাক হয়ে গেলাম, কারণ সাদিয়া আমার রুম এলোমেলো করে রাখছে। সাদিয়া আমাকে দেখে সামনে এসে শার্টের কলার ধরে বলতে লাগলো, ওই, তুমি আমাকে না বলে কোথায় গিয়েছিলে? আমি তো খেলতে গিয়েছিলাম। তাহলে আমাকে ডাকলি না কেন? তুমি ঘুমিয়েছিলে তাই আর ডাকি নাই। তো কি হয়েছে, তুই আমাকে ডাক দিতি। আচ্ছা বাবা, সরি, আমার ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দাও। না, তোকে মাফ করব না। আচ্ছা বলো, কি করলে মাফ করবে? আমাকে কিস করতে হবে, তারপর মাফ করব। আচ্ছা ঠিক আছে, রাতে শোয়ার টাইমে দিব। না, আমার এখন লাগবে। না, আমি এখন পারবো না তোমাকে কিস করতে। তোমাকে পারতে হবে না, যা করার আমিই করতেছি। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিল। হাঁপাতে হাঁপাতে বললাম, তুমি এত রোমান্টিক কেন? সব সময় খালি কিস করো। কেন তোমার কাছে ভালো লাগে না? আমার কাছে তোমার ঠোঁট দুটো চকলেটের মতো লাগে, তাই তোমাকে কিস করতে মন চায়। আমি কি বলছি আমার থেকে ভালো লাগে না? আমার থেকে অনেক ভালো লাগে। তোমাকে বিয়ের পর দেখাবো আমি কেমন রোমান্টিক। তাহলে এখন আমাকে বিয়ে করে নাও। আরে পাগলি, এখন না, আগে পড়ালেখা শেষ করে নেই, আব্বুর অফিসে জয়েন করব, তারপর তোমাকে বিয়ে করব।
পড়ালেখা শেষ করতে তো এখনো অনেক সময় বাকি। তাহলে এত বছর কি করব? কেন প্রেম করব আর পড়াশোনা চালিয়ে যাব? আচ্ছা ঠিক আছে, শুধু একটা কথা, আমাকে ছেড়ে কখনো চলে যেও না। তোমাকে আমি অনেক ভালোবাসি। পাগলি, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। উম্মুয়া। তারপর আরো কিছুক্ষণ থেকে চলে গেল সাদিয়া। আমিও ফ্রেশ হয়ে এসে পড়তে বসলাম। সাদিয়াও আসলো। দুজন কিছুক্ষণ পরে খাবার খেতে চলে গেলাম। খাবার খেয়ে আমি রুমে চলে আসলাম। কিছুক্ষণ মোবাইল টিপে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি সাদিয়া আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। পাগলিটা এখন আমাকে ছাড়া থাকতেই পারে না। কপালে একটা দিয়ে যেইটা উঠতে যাব, সাদিয়া আমাকে জড়িয়ে ধরে ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিল। এই মেয়েটাকে নিয়ে আর পারি না। 2 মিনিট পর ছেড়ে দিয়ে দৌড় দিয়ে পালিয়ে গেল। দেখতে দেখতে আমাদের প্রথম সাময়িক পরীক্ষা চলে এলো। আজ প্রথম দিন। সাদিয়া এখন থেকে রাতে আমার সাথে ঘুমায়। আম্মু ঘুমিয়ে গেলে তারপর আমার রুমে আসে। আর আব্বু এখন অফিসের কাছে বাইরে আছে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জামা গায়ে দিয়ে বাইরে নাস্তার টেবিলে গিয়ে বসলাম। সিঁড়ির দিকে তাকিয়ে দেখি সাদিয়া আজকে অনেক সুন্দর করে সেজেছে। তাকে আজকে অনেক সুন্দর লাগছে। সাদিয়া নিচে এসে আমার পাশে বসলো। তোমাকে আজকে পেতনির মতো লাগছে। আমি কি বলছি তোমাকে? আমি কেমন লাগছে? আচ্ছা সরি, তা আজকে এত সেজেছো কেন? পরীক্ষা দিতে যাবে নাকি ছেলে পটাতে? আম্মু, তোমার ছেলেকে ডাক দাও, তা না হলে তোমার ছেলের মাথা ফাটিয়ে দেব। এই, তোরা দুজনে কি শুরু করছিস? নাস্তা খেয়ে তাড়াতাড়ি পরীক্ষা দিতে যা। তোরা এক্ষুনি ঝগড়া করিস, বিয়ের পর কি করবি আল্লাহ জানে। এই পেতনিকে আমি বিয়ে করব না। আম্মু, তুমি কিছু বলো। ওই, তাড়াতাড়ি নাস্তা খেয়ে যা। আর কোনো কথা না বলে সাদিয়া আর আমি বাহিরে এসে গাড়িতে উঠে কলেজে চলে আসলাম। এভাবে সবগুলো পরীক্ষা শেষ করলাম। কলেজ বন্ধ থাকবে 15 দিন। ও একটা কথা, আব্বু গতকাল রাতে কানাডা থেকে চলে এসেছে। এখন সবাই রাতের খাবার খেতে টেবিলে বসলাম। পরীক্ষা কেমন হলো দুজনের? জি আব্বু, আমার অনেক ভালো হয়েছে। জি আব্বু, আমারও অনেক ভালো হয়েছে। তা কলেজ কয়দিন বন্ধ দিছে? জি আব্বু, 15 দিন। ওকে ঠিক আছে, তাহলে খাবার শেষ করে রুমে গিয়ে জামা কাপড় গুছিয়ে রাখবে সবাই। কালকে এক জায়গায় যাব। আব্বু কোথায় যাবে? গেলেই দেখতে পাবে, মনে করো সারপ্রাইজ দিব। আর কোনো কথা না বলে খাবার খেয়ে নাও। আর কোনো কথা না বলে খাবার খেয়ে রুমে চলে আসলাম। কিন্তু একটা কথা বুঝছি না, আব্বুর কথা শুনে সাদিয়া মুচকি মুচকি হাসছে কেন? আমার মনে হয় সাদিয়া সব জানে। তা না হলে সাদিয়া একটা কথা বললো না কেন? আমি সাদিয়াকে ফোন দিয়ে আমার রুমে আসতে বললাম। কিছুক্ষণ পর সাদিয়া আমার রুমে এসে সামনে দাঁড়িয়ে বলল, কি ব্যাপার, রুমে আসতে বললে কেন? সাদিয়া, আমাকে কি তুমি সত্যি করে একটা কথা বলবে? আমি কি তোমার কাছে কোনোদিন কিছু লুকিয়েছি? বলো, কি জানতে চাও? আচ্ছা, আব্বু খাবার টেবিলে এক জায়গায় যাবে বলছিল যখন, তখন তুমি মুচকি মুচকি হাসলে কেন? সময় হলে জানতে পারবে। আমার বাবুটা। ও আচ্ছা ঠিক আছে, এখন আমার জামা কাপড়গুলো গুছিয়ে দাও। কি? আমি কি তোমার বউ নাকি তোমার জামা কাপড় গুছিয়ে দিব? বউ না, কিন্তু একদিন তো হবে আমার জানু। ঠিক আছে, আগে আমার পাওনাটা দিয়ে দাও, তারপর সব গুছিয়ে দেব। আচ্ছা আসো। কাছে টেনে নিয়ে তার ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিলাম। বেশিক্ষণ ধরে রাখলাম না, 1 মিনিট পর ছেড়ে দিলাম। তারপর সাদিয়া আমার জামা কাপড় গুছিয়ে দিয়ে চলে গেল তার রুমে। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে সবাই বেরিয়ে পড়লাম। আব্বু আর আম্মু এক গাড়িতে, আর আমি আর সাদিয়া এক গাড়িতে। আমরা আব্বুর গাড়ি ফলো করে যেতে লাগলাম। সাদিয়া আমার ঘাড়ে মাথা দিয়ে শুয়ে আছে। প্রায় 5 ঘন্টা পর আমরা লক্ষ্মীপুরে এসে পৌঁছালাম। আপনারা হয়তো আমি কি করে বললাম আমরা লক্ষ্মীপুরে আসলাম, আসলে রাস্তার ধারে দোকানের উপর লেখা দেখে। তো যাই হোক, কিছুক্ষণ পর একটা বড় বাড়ির সামনে এসে গাড়ি থামলো। সাদিয়া ঘুমিয়েছিল, তাকে জাগিয়ে তুললাম। ও উঠে গাড়ি থেকে নেমে দৌড়ে বাসার ভিতরে ঢুকে গেল। আমি তো কিছুই বুঝলাম না। বাসার ভিতরে গিয়ে আব্বু কলিং বেল চাপ দিল। হঠাৎ একজন নানুর বয়সী লোক এসে দরজা খুলে দিল। আমাদেরকে দেখে একটা চিৎকার দিয়ে আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। কেমন আছিস পারভিন? তোর আব্বু না হয় রেগে কিছু কথা বলেছে, তাই বলে বাড়ি থেকে বেরিয়ে যাবি? তোকে তোর আব্বু ভাইয়া অনেক জায়গায় খুঁজেছে, কিন্তু তোদের কোথাও পায়নি। কেমনে পারলি এতটা বছর আমাদের ভুলে থাকতে? বাবার উপর রাগ করে চলে গেছে। যে বাড়িতে আমার স্বামী থাকবে না আমার সাথে, সে বাড়িতে আমি কি করে থাকি? আম্মু, তুমি কি পারবে আব্বুকে ছেড়ে থাকতে? একটা মেয়ের বাবা মার পরে তার আসল বাড়ি হয় তার স্বামীর বাড়ি। সেই স্বামীকে ছেড়ে আমি কি করে থাকি বলো? মানুষ সবসময় একরকম থাকে না। সেই সময় আমার স্বামীর কিছু ছিল না বলে আব্বু আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন আল্লাহ আমাদেরকে সব কিছু দিয়েছে, কিন্তু বাবা মার ভালোবাসা থেকে বঞ্চিত করেছে। তাই বলে এতটা বছর আমাদের ওপর রাগ করে থাকবি? তুই কি জানিস না
তোর জন্য চিন্তা করতে করতে তোর আম্মু অসুস্থ হয়ে গেছে। আব্বু এখন কোথায়? আয় ভেতরে আয়, তোকে নিয়ে যাচ্ছি। তা জামাই বাবা, তুমি কেমন আছো? আমাদের উপর এখনো রেগে আছো? জি আম্মু, আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? না আম্মু, আমি আপনাদের উপর রেগে নেই। বাহ, মেয়ে মেয়ে জামাইকে পেয়ে তাদের যে একটা ছেলে আছে তার কথা তো মনে নাই। কি পারভিন, তোর ছেলে আছে? জি আম্মু, এই যে আমাদের ছেলে রাসেল, তোমাদের নাতি। কে বলেছে আমার নানা ভাইকে ভুলে গেছি? তোমার এই বউ আছে না? তা কেমন আছো নানা ভাই? জি নানু, আমি অনেক ভালো আছি। তুমি কেমন আছো? আমি আগে ভালো ছিলাম না, এখন তোমাদের পেয়ে অনেক ভালো আছি। তো নানা ভাই কোথায়? আমার সাথে আসো। নানুর পিছনে সবাই যেতে লাগলাম। নানু আমাদের একটা রুমে নিয়ে গেল। রুমে গিয়ে দেখি নানা ভাই বিছানায় ঘুমিয়ে আছে। তারপর আম্মু গিয়ে নানা ভাইয়ের পা জড়িয়ে ধরে কান্না করে দিল। নানা ভাইয়ের ঘুমটা ভেঙে গেল। তখন আম্মু বলতে শুরু করলো, বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার ভালোবাসা বুঝতে পারি নাই, তোমাদেরকে অনেক কষ্ট দিয়ে চলে গেছি। একটা বার তোমার মেয়েকে মাফ করে দাও। আমি আর জীবনেও তোমাদের মনে কষ্ট দিয়ে কোথাও যাব না। আরে পাগলি মেয়ে বলে কি, তোর এই বাবা তোকে অনেক আগে মাফ করে দেছে। আর আমাদের ছেড়ে কোথাও যাস না, তোকে ছাড়া থাকতে অনেক কষ্ট হচ্ছে। না আব্বু, তোমাদের ছেড়ে আর কোথাও যাব না। আচ্ছা ঠিক আছে, তা জামাই বাবা কেমন আছো? তোমার এই শ্বশুর বাপটাকে কি ক্ষমা করা যায় না? তোমার সাথে না বুঝে অনেক অন্যায় করে ফেলেছি। বাবা, আপনি এসব কি বলছেন? আমার আপনাদের উপর কোনো রাগ নেই। আমি জানি কোনো মেয়ে যদি বাবা মার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কিছু করে ফেলে তখন বাবা মার কাছে কী রকম লাগে সেটা আমি জানি। আপনি আমাদের মাফ করে দিবেন। ঠিক আছে, মাফ করে দিলাম। আর ওকে তো চিনতে পারলাম না। ও আপনাদের ছেলে আব্বু। কি, ও আমার নানা ভাই? এসো নানা ভাই, আমার বুকে আসো। নানা ভাই তুমি কেমন আছো? জি নানা ভাই, আমি অনেক ভালো আছি। তুমি কেমন আছো? আমি এখন অনেক ভালো আছি। আচ্ছা সাদিয়া, তোর পাশের রুমে রাসেলকে নিয়ে যা, আর আমাদের পাশের রুমে জামাই বাবাজিকে নিয়ে যাও। ঠিক আছে দাদু। আচ্ছা নানু, মামি মামাকে তো দেখলাম না। তোর মামা মামি একটু মার্কেটে গেছে, এখনই চলে আসবে। যাও নানু ভাই, রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেতে আসো। ঠিক আছে সাদিয়া, চলো। চলো। তারপর সাদিয়া তার পাশের রুমে নিয়ে আসলো। আচ্ছা তুমি আমাকে বললে না কেন আব্বু তোমাদের বাড়িতে আসবে? বললে কি আর সারপ্রাইজ দিতে পারতাম? ঠিক বলেছ। এমন সারপ্রাইজ আমাদের দিবে আমি কল্পনা করতে পারিনি। আজকের দিনটা আমার কাছে অনেক ভালো লাগলো। এবার বলো তুমি আমার কাছে কি চাও? আজকে তুমি যা চাইবে তাই দিব। আমার কিচ্ছু চাই না, তুমি শুধু আমার পাশে সারা জীবন একসাথে থাকবে আর আমাকে ভালোবেসে যাবে, এইটুকু চাই, আর কিচ্ছু চাই না। পাগলি থাকবো। কপালে চুমু দিলে হবে না, এখানে দিতে হবে। না না, এখন পরে। তোকে কিছু করতে হবে না, আমি করছি। প্রায় 2 মিনিট কিস করে ছেড়ে দিয়ে দৌড় দিয়ে পালিয়ে গেল। আমি আর কোনো কথা না বলে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে একটা জামা গায়ে দিয়ে বাহিরে এসে দেখি মামা মামি মার্কেট থেকে চলে এসেছে। মামা কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। মামি কেমন আছে? আমি অনেক ভালো আছি। তুমি কেমন আছো বাবা? আমি অনেক ভালো আছি। আরও কিছুক্ষণ কথা বলে সবাই একসাথে দুপুরের খাবার খেয়ে আমি রুমে চলে আসলাম। রুমে এসে একটা ঘুম দিলাম। বিকেলে সাদিয়া এসে আমাকে ঘুম থেকে ডেকে তুলল। ফ্রেশ হয়ে বাহিরে আসো, তোমাকে নিয়ে আজ আমাদের গ্রামটা ঘুরতে যাব। ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসি। ঠিক আছে, আমি বাইরে অপেক্ষা করছি তোমার জন্য। আমি আর কোনো কথা না বলে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বাইরে এসে সাদিয়া সহ তাদের গ্রাম ঘুরতে লাগলাম। সত্যি গ্রামের দৃশ্য অনেক সুন্দর লাগছে। ঘুরতে ঘুরতে আমরা একটা জায়গায় গিয়ে বসলাম। হঠাৎ 3টা মেয়ে এসে সাদিয়াকে জড়িয়ে ধরল পিছন থেকে। কিরে কেমন আছিস? ঢাকায় পড়তে গিয়ে তো আমাদের ভুলে গেলি। ঠিক বলছিস। এখন কি আর আমাদের কথা মনে থাকবে? বয়ফ্রেন্ড পেয়ে গেছে। তার দুলাভাই এর সাথে আমাদের পরিচয় করিয়ে দিবি না? তোদের আমি কোনো সময় ভুলতে পারবো না, তোরা হলি আমার বেস্ট ফ্রেন্ড। তোরা তো জানিস আমি কি কারণে ঢাকা পড়তে গেছি। এ হলো আমার ফুফাতো ভাই আর আমার একমাত্র কলিজা, ওর নাম রাসেল। হাই, আমি মিম। হাই, আমি রিয়া। হাই, আমি রাসেল। সাদিয়া আর আমি একসাথে কলেজে পড়ি। তা দুলাভাই, আপনাদের প্রেম কেমন চলছে? এখনো বিয়ে করিনি, তার আগে দুলাভাই ডাকা শুরু হয়ে গেছে। তাহলে আজকে দুলাভাই আমাদের ফুচকা খাওয়াবে, কি বলিস তোরা? ঠিক বলছি। ওকে ঠিক আছে, আমি আজকে সবাইকে ফুচকা খাওয়াবো।
চলো সবাই। তারপর সবাই পাশে একটা পার্কে গেলাম। ফুচকার দোকানে গিয়ে সবাই বসলো, যে যা পারছে খাইতেছে। আমি আর সাদিয়া 2 প্লেট খাইলাম। তারপর সবাই মিলে কিছুক্ষণ ঘোরাফেরা করে বাসায় চলে আসলাম। রাতে সবার সাথে কিছুক্ষণ গল্প করে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। এভাবে দেখতে দেখতে 5 দিন চলে গেল। একদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাসার বাইরে এসে একটা জায়গায় চোখ পড়তেই আমার চোখ দুটো বড় বড় হয়ে গেল। আমি দেখলাম সাদিয়া একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে। কিছুক্ষণ পর পর ছেলেটা সাদিয়ার গায়ে পড়ছে, কিন্তু সাদিয়া কিছু বলছে না। আমি সাদিয়াকে ফোন দিলাম, কিন্তু অবাক করার বিষয় হলো সাদিয়া আমার ফোনটা কেটে দিচ্ছে। রেগে রুমে এসে বসে রইলাম। তার মানে সাদিয়া আমার সাথে না, আমি এসব কি ভাবছি? যদি সাদিয়া আমার সাথে আবার অভিনয় করত, তাহলে সবসময় আমার সাথে থাকতো না। কিছুক্ষণ পর সাদিয়া আমার রুমে আসলো। কি ব্যাপার, ফোন দিয়েছিলি কেন? ছেলেটা কে ছিল? কোন ছেলে? একসাথে গাছের নিচে দাঁড়িয়ে গা ঘেঁষে কথা বলছিলে। ও হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড শান্ত। আমি বাড়িতে আসলাম বলে দেখা করতে আসছে। তাই বলে গা ঘেঁষে কথা বলতে হবে? এতে সমস্যা কি? আমরা তো স্কুলে পড়তে একসাথে বসে আড্ডা দিয়েছি। ও আচ্ছা, এতে কোনো সমস্যা নেই। যদি আমি কোনো মেয়ের সাথে এভাবে গা ঘেঁষে কথা বলি, তখন তোমার কাছে কী রকম লাগবে? তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? এর থেকে আর ভালোবাসা আমি বলতে পারি না। যেই মেয়ের ভালোবাসার মানুষ থাকতে অন্য একটা ছেলের সাথে গা ঘেঁষে কথা বলে, সেই মেয়ে কোনোদিনও ভালো হতে পারে না। আজকের পর থেকে তুই আমার সামনে আসবি না। তোর ওই বন্ধুর সাথে ঘষাঘষি করে কথা বল। তোর এই চেহারা আমাকে আর দেখাবি না। প্লিজ রাসেল, আমার ভুল হয়ে গেছে। আমি বুঝতে পারিনি তুমি এটাতে এত রাগ করবে। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আমি আর কোনো ছেলে বন্ধুদের সাথে কথা বলবো না। তোর সাহস কি করে হয় আমার হাত ধরার? যে মেয়ে ভালোবাসার মানুষের চেয়ে তার বন্ধু অনেক বড় হয়ে গেছে, সেই মেয়ের ভালোবাসা আমার দরকার নেই। তোর সাহস কি করে হলো আমার ফোন কেটে দেওয়ার? তুই এখনই আমার রুম থেকে বেরিয়ে যা। সাদিয়া আর কোনো কথা না বলে কান্না করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। আমার ভাবতে অবাক লাগছে, সাদিয়া এসব কিছু মনে করে না। না, আমি আর এখানে থাকবো না। আমি সকালে ঘুম থেকে উঠে ঢাকায় চলে যাব। আমি আর কোনো কিছু না ভেবে বাহিরে চলে গেলাম। বাহিরে এসে একটা পার্কে দুপুর পর্যন্ত কাটালাম। তারপর বাসায় চলে আসলাম। বাসায় আসার পর আম্মু বলল, কোথায় ছিলাম? আমি বললাম বাহিরে ঘুরতে গিয়েছিলাম। আর কোনো কথা বলতে না দিয়ে আমি রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে দুপুরে খাবার খেয়ে রুমে এসে বিছানায় শুয়ে পড়লাম। সকালের কথাগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মোবাইল টিপতে লাগলাম। কিছুক্ষণ পর আম্মু রুমে আসলো। কি রে, তোর মন খারাপ? না আম্মু, মন খারাপ হবে কেন? তাহলে সকাল থেকে দেখি তুই কেমন মনমরা হয়ে থাকিস। খাবার টেবিলে গিয়ে কারোর সাথে কথা না বলে রুমে চলে আসলি। কারোর সাথে কিছু হয়েছে? না আম্মু, কিছু হয় নাই। এমনি ভালো লাগতেছে না। তুমি আমাকে একটু একা থাকতে দাও। ঠিক আছে, আমি সাদিয়াকে দিয়ে তোর জন্য কফি পাঠিয়ে দিচ্ছি। না আম্মু, আমি কফি খাবো না। তুমি এখন যাও। ঠিক আছে, আমি গেলাম। তুই কিছুক্ষণ শুয়ে থাক। আমি আর কোনো কথা না বলে মোবাইলে সাদিয়া আর আমার ছবি দেখতে লাগলাম। সাদিয়া, তুমি জানো না তোমার পাশে আমি কাউকে সহ্য করতে পারি না। তারপরও তুমি কেন আমার সাথে এরকম করো? হঠাৎ দেখি চোখে 2 ফোঁটা অশ্রু ঝরে পড়ছে। চোখের পানি মুছে মোবাইলটা মাথার পাশে রেখে বালিশে কিছুক্ষণ মাথা দিয়ে রাখলাম। রাতে আমি খাবার খাবো না বলছি, কিন্তু আম্মুর জোরাজোরিতে খাবার খেতে হলো। রুমে এসে কিছুক্ষণ মোবাইলে রাফির সাথে কথা বলে ঘুমিয়ে গেলাম। ফজরের আজান শুনে ঘুম থেকে উঠে গেলাম। উঠে ফ্রেশ হয়ে ব্যাগটা হাতে নিয়ে বেরিয়ে গাড়ির কাছে গেলাম। গাড়িটা বাহির করে গেটে আসতেই দারোয়ান চাচা আমাকে বলল, তুমি কোথায় যাও রাসেল? চাচা, আমার অনেক ইম্পর্টেন্ট কাজ আছে কলেজে, এ কারণে সকাল সকাল যেতে হবে। বাসায় গিয়ে আবার কলেজে যেতে হবে। বাড়ির সবাই জানে তুমি যে ঢাকায় যাও? না চাচা, আমি পরে ফোন করে বলে দিব। আচ্ছা ঠিক আছে, যাও, আর সাবধানে যাবে। ঠিক আছে চাচা, আমি তাহলে আসি। ঠিক আছে, যাও। আমি আর কোনো কথা না বলে বাসা থেকে বেরিয়ে আসলাম। প্রায় 5 ঘন্টা পর ঢাকা এসে পৌঁছালাম। আব্বু আম্মু অনেকবার ফোন দিছে, কিন্তু ফোন ধরি নাই। রুমে এসে ফ্রেশ হয়ে বাহিরে গিয়ে নাস্তা করে আবার বাসায় চলে আসলাম। রুমে এসে একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে দেখি বিকাল হয়ে গেছে। তারপর ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে একটা জামা গায়ে দিয়ে বাহিরে এসে একটা রেস্টুরেন্টে ঢুকে হালকা নাস্তা করে খেলার মাঠে চলে গেলাম। এভাবে দেখতে দেখতে 5 দিন চলে গেল। এখন আব্বু আম্মুর সাথে কথা বলি। আম্মু বিকালে ফোন দিয়ে বলল রাতে রওনা দিবে। আমি আমার রুমে এসে কিছুক্ষণ পরে রাতের খাবারের জন্য বাহিরে গিয়ে খাবার খেয়ে এসে রুমে শুয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠতেই আমি বুকে ভারী কিছু অনুভব করলাম। ভালো করে তাকিয়ে দেখি সাদিয়া আমার বুকের উপর শুয়ে আছে। তার চেহারার দিকে তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম। সাদিয়ার চোখের নিচে কালি জমে গেছে। মনে হয় খাওয়া দাওয়া ঠিকমতো করে না।
আমি একটু নড়ে উঠতে সাদিয়ার ঘুমটা ভেঙে গেল। তুমি কাউকে না জানিয়ে ঢাকায় চলে আসলে কেন? সে কথা কি তোকে বলতে হবে? তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? তোর মতো মেয়ের সাথে ভালো ব্যবহার করা যায় না। আমি তোমার কাছে এতটা খারাপ হয়ে গেলাম? আমি না হয় একটা ভুল করে ফেলেছি, তাই বলে তুমি আমার সাথে এমন ব্যবহার করবে? আমি তোর সাথে এত কথা বলতে পারবো না। তুই আমার রুমে এসে আমার বুকের উপর শুলি কেন? তোমাকে ছাড়া এই 5টা দিন অনেক কষ্টে ছিলাম, তাই বাড়ি থেকে এসে সোজা তোমার রুমে চলে আসলাম। এসে দেখি তুমি ঘুমিয়ে আছো, তাই তোমাকে না ডেকে তোমার বুকের উপর শুয়ে পড়লাম। তুই কোন অধিকারে আমার বুকের উপর শুবি? ভালোবাসার অধিকারে। তোর মতো মেয়েকে আমি কোনো দিনও ভালোবাসবো না। তাহলে আগে কেন ভাসলে? আগে তো জানতাম না। তুই একটা না থাক, তোকে বলে লাভ নেই। তুই আমার রুম থেকে এখনই বেরিয়ে যা। প্লিজ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর কোনো সময় ছেলেদের সাথে কথা তো থাক, কোনো ছেলের আশেপাশেই যাব না। সাদিয়া আর কোনো কথা না বলে কান্না করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। এখন তুই দেখবি ভালোবাসার মানুষ অন্য কারোর সাথে কথা বললে তোমার থেকে কেমন লাগে। দেখতে দেখতে আরও 5 দিন চলে গেল। আজ কলেজ খোলা, তাই সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা না করে কলেজে চলে আসলাম। আম্মু অনেকবার ডেকেছে, আমি কোনো কথা না শুনে বাসা থেকে বেরিয়ে আসলাম। কলেজে এসে দেখি এখনও ছাত্রছাত্রী আসে নাই। আমি একটা গাছের নিচে বসে মোবাইল টিপতে লাগলাম। হঠাৎ একটা মেয়ে এসে আমাকে বলল, হাই, আমি সাফা। তুমি? আমি রাসেল চৌধুরী। আমরা কি বন্ধু হতে পারি? তুমি কোন ক্লাসে পড়ো আর তোমার বাড়ি কোথায়? আমি তোমার সাথে পড়ি এক ক্লাসে, আর আমার বাড়ি এখানে। তোমার বাড়ি কোথায়? আমি তো তোমাকে ক্লাসে দেখলাম না, আর আমার বাড়ি এখান থেকে 20 দূরে। আমি এই কলেজের টিসি নিয়ে আসছি। আমাদের বাড়ি আগে ছিল দিনাজপুরে, কিন্তু আব্বুর ট্রান্সফার হওয়ার পর ঢাকা আসতে হলো টিসি নিয়ে। বন্ধু হতে পারি, তবে তুমি করে নয়, তুই করে বলতে হবে। ওকে, ঠিক আছে, তুই করে বলবো। এতক্ষণ যে আমরা কথা বলছি কিন্তু পিছন দিয়ে কোনো খেয়ালই করি নাই। আমার আর সাফাকে কথা বলতে দেখে সাদিয়ার আগে চোখ মুখ লাল করে ক্লাসে চলে গেল। আজকে হারামিদের একটা কেউ দেখি নাই। তো যাই হোক, আরও কিছুক্ষণ কথা বলে আমি আর সাফা ক্লাসে চলে আসলাম। ক্লাসে এসে দেখি রাফি আর নেহা ছুটিয়ে প্রেম করছে। আমি পিছন থেকে রাফির মাথায় একটা থাপ্পড় দিলাম। কোন শালারে? তোর দুলাভাই হারামি। এসব বাহিরে গিয়ে করতে পারিস না, ক্লাসে করতে হবে। ভাই, নতুন প্রেম শুরু করলাম, যদি একটু রোমান্স করতে না পারি তাহলে কেমনে লাগে বল? শালা তাহলে বিয়ে করে নে, তাহলে তো আর চুপি চুপি প্রেম করতে হবে না। তুই জানিস এখন যদি বিয়ের কথা ঘরে গিয়ে বলি তাহলে আমাকে ঝাড়ু নিয়ে দৌড়াবে। আচ্ছা, এসব কথা বাদ দে। তা তোদের প্রেম কেমন চলছে? একদম বিন্দাস মামা, মেয়েটা কিন্তু অনেকটা রোমান্টিক। কিন্তু তুই মেয়েটাকে কোনো সময় কষ্ট দিস না। মেয়েটাকে দেখে বুঝলাম তোকে অনেক ভালোবাসে। তুই ঠিকই বলছোস, তার মতো মেয়ে আমি আর কোথাও দেখি নাই। আরও কিছুক্ষণ কথা বলার পর স্যার ক্লাসে ঢুকলো। আজকে তেমন ক্লাস করাই নাই, টুকটাক কথা বলে চলে গেল। সাদিয়া আমার দিকে কেমন মায়াবী চোখে তাকিয়ে আছে। তো যাই হোক, আরও এক বিষয় করিয়ে ছুটি দিয়ে দিল। ক্লাস থেকে বেরিয়ে এসে সামনে তাকিয়ে দেখি সাদিয়া আসিফের বাইকে করে কলেজ থেকে বেরিয়ে যাচ্ছে। আমি মনে করছি তাকে কিছুদিন কষ্ট দিয়ে মেনে নিব, কিন্তু তার আগে আমাকে ছেড়ে আসিফের সাথে আবার শুরু করে দিল। তখন রাফি আমাকে বলল, কিরে সাদিয়া তোর সাথে না গিয়ে আসিফের সাথে কোথায় যাচ্ছে? আর তোদের মাঝে কিছু হয়েছে? ভাইয়া, সাদিয়া ভাবির সাথে তোমার কিছু হয়েছে? তোমাকে কোনো পাত্তা না দিয়ে আফিফের সাথে চলে গেল কেন? কিরে তুই কোনো কথা বলছিস না কেন? কি বলবো? তোদের মাঝে কি হয়েছে? আর আজকে সাদিয়াকে আর তোকে দেখলাম কেউ কারোর সাথে কথা বলিস না, কি হয়েছে আমাদের বল। ঠিক আছে তাহলে শোন। তারপর সাদিয়াদের বাসায় কি হলো সব বললাম। তাই বলে তোকে ছেড়ে আবার আসিফকে ধরবে? থাক আর এই বিষয় নিয়ে কথা না বলি। আমি বাসায় চলে যাচ্ছি, আমার ভালো লাগছে না। ঠিক আছে তাহলে যা। আমি আর কোনো কথা না বলে রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে রুমে চলে গেলাম, বিছানায় শুয়ে থাকলাম। বাসায় এসে দেখি এখনও সাদিয়া বাসায় আসেনি, তার মানে এখনও আসিফের সাথে আছে। ঠিক আছে, এবার তাহলে আমার খেলা দেখতে থাক। সব চিন্তা বাদ দিয়ে ফ্রেশ হয়ে খাবার খেতে চলে গেলাম। টেবিলে গিয়ে দেখি এখনও সাদিয়া আসে নাই। কি রে, সাদিয়া কোথায়? আমি কি করে বলবো? তোদের কলেজ ছুটি হয়ে গেছে, তুই বাসায়, আর মেয়েটা কোথায়? হয়তো তার বান্ধবীদের বাসায় গেছে। আমার অনেক চিন্তা হচ্ছে, মেয়েটা তো আমাকে না বলে কোথাও যায় না। হয়তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তুমি আমাকে খাবার দাও, আমার অনেক খিদে লেগেছে। আম্মু আমাকে খাবার বেড়ে দিল। আমি কোনো কথা না বলে খাবার খেতে লাগলাম। হঠাৎ কলিং বেলটা বেজে উঠল। আম্মু গিয়ে দরজা খুলে দিল। দরজার দিকে তাকিয়ে দেখি সাদিয়া আসছে। আমার দিকে না তাকিয়ে তার রুমে চলে গেল। সাদিয়ার ভিতরে এই কয়দিনে এত পরিবর্তন হয়ে গেল। আমি খাবার খেয়ে রুমে চলে এলাম। শুয়ে শুয়ে মোবাইল টিপতে লাগলাম।
হঠাৎ দেখি আননোন নাম্বার থেকে একটা ফোন আসছে। 2-3 বার ফোন দেওয়ার পর ফোনটা রিসিভ করলাম। হ্যালো। কেমন আছো রাসেল? আপনাকে তো চিনতে পারলাম না, কে আপনি? সকালে না আমার সাথে বন্ধুত্ব করলে, এখনই ভুলে গেলে? ও, তার মানে তুই সাফা। হুম। আমার নম্বর পেলি কোথায়? রাফির কাছ থেকে নিয়েছি। তা তুমি কি করো? ওই তোকে বলছি না, আমাকে তুই করে বলবি। আমি এখন শুয়ে শুয়ে তোর সাথে কথা বলছি। ও, তা খাবার খেয়েছিস? তুই খেয়েছিস? হুম। আরও কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে গেলাম। বিকেলে ঘুম থেকে উঠে ছাদে গেলাম। আমি ছাদে বেশি যাই না, কিন্তু আজকে কেন যেন মন চাইলো। আমি সিঁড়ি দিয়ে ছাদে উঠে দেখি সাদিয়া কার সাথে যেন হেসে হেসে কথা বলছে, মনে হয় আসিফের সাথে। আমি আর দাঁড়িয়ে না থেকে ছাদ থেকে নেমে গেলাম। তারপর বাসার বাইরে এসে রাফিকে ফোন দিয়ে বললাম মামার দোকানে আসতে। আমি একটা রিক্সা নিয়ে মামার দোকানে চলে গেলাম। কিছুক্ষণ পর রাফি আসলো। কিরে, ফোন নিয়ে আনলি কেন? রাফি, ওই আসিফ ছেলেটাকে একটা শিক্ষা দিতে হবে। তার অপকর্মের সব কিছু আমাদের বাড়িয়ে করতে হবে। এখন বল কি করা যায়? তুই কোনো চিন্তা করিস না, আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি, তাড়াতাড়ি বল। আমার এক খালাতো বোন আছে, দেখতে অনেক সুন্দর। তাকে দিয়ে আসিফ জানোয়ারটাকে শিক্ষা দিতে হবে। তার সব তথ্যবিধি এনে দিতে পারবে, তার সাথে প্রেমের অভিনয় করে। তাহলে তুই বিতির সাথে কথা বলে দেখ। আচ্ছা, আমি রাতে কথা বলে তোকে জানাবো। আচ্ছা ঠিক আছে। তারপর আরও কিছুক্ষণ কথা বলে বাসায় চলে আসলাম। বাসায় এসে রুমে এসে পড়তে বসলাম। তারপর কিছুক্ষণ পরে খাবার খেতে চলে গেলাম। টেবিলে গিয়ে দেখি সাদিয়া বসে বসে মোবাইলে চ্যাটিং করছে আর মুচকি মুচকি হাসছে। আমি কোনো কথা না বলে খাবার খেয়ে রুমে চলে আসলাম। রুমে এসে সাফাকে ফোন দিলাম। কেন? কি ব্যাপার, তুই রাতে ফোন দিলি? তোকে কি ফোন দিতে পারি না? আরে আমি সেটা বলি নাই। বল, কেমন আছিস? এই তো ভালো আছি। সাফা, তোর কাছে আমার একটা হেল্প লাগবে। বল, কি হেল্প লাগবে? তুই কিছুদিন আমার সাথে প্রেমের অভিনয় করবি। এতে আমার লাভ কি? তুই যা চাবি আমি তাই দিব, প্লিজ কয়টা দিনের জন্য। আচ্ছা ঠিক আছে। তারপর কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে টেবিলে গিয়ে দেখি সাদিয়া নাই। আম্মুকে জিজ্ঞেস করলাম। আম্মু বলল সাদিয়া নাকি সকাল সকাল নাস্তা করে কলেজে চলে গেছে। আমি আর কোনো কথা না বলে নাস্তা করে বাহিরে এসে একটা রিক্সা নিয়ে কলেজে চলে গেলাম। গেট দিয়ে ঢুকতেই আমি সামনে তাকিয়ে দেখি সাদিয়া আসিফকে জড়িয়ে ধরে কথা বলছে। রাগে মাথাটা গরম হয়ে গেল। আগে যতটুকু ভালোবাসতাম এখন তার চেয়ে বেশি ঘৃণা করি। আমি আর তাদের দিকে না তাকিয়ে বন্ধুদের কাছে চলে গেলাম। কিরে, তোর চেহারা এরকম লাগছে কেন? যেই মেয়েটাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসলাম সে আমাকে আবার ধোকা দিল। কি হয়েছে আমাদের বলো। সাদিয়াকে দেখলাম আসিফকে জড়িয়ে ধরে কথা বলছে। আমি মনে করছি কিছুদিন কষ্ট দিয়ে তারপর মেনে নিব, কিন্তু সাদিয়া যে এত খারাপ আমার জানা ছিল না। আমার মনে হয় কি, তুই তার জীবন থেকে সরে যা। যে মেয়েকে তুই একবার ক্ষমা করে দিয়ে আবার বুকে টেনে নিলি, সে মেয়ে আবার তোকে ধোকা দিয়ে আবার আসিফকে ভালোবাসে। সে মেয়েকে তোর ভুলে যাওয়াই ভালো। এখন আমি আর ওকে ভালোবাসি না, এখন আমি তাকে ঘৃণা করি। এখন থেকে আমি প্রতিটা মেয়ের সাথে মেলামেশা করব। এখন থেকে মনে করব সাদিয়া নামে কেউ ছিল না আমার জীবনে। ঠিক আছে, এখন ক্লাসে চল, সময় হয়ে গেছে। চলো। তারপর আমরা সবাই ক্লাসে চলে গেলাম। ক্লাসে গিয়ে দেখি সাদিয়া আর আসিফ গা ঘেঁষে কথা বলছে। আমি আর তাদের দিকে না তাকিয়ে রাফির সাথে বসলাম। কিছুক্ষণ পর স্যার ক্লাসে এলো। সাদিয়া আর আসিফকে দিয়ে বাইকে করে আবার কলেজ থেকে বেরিয়ে গেল। আমি বন্ধুদের বিদায় দিয়ে বাসায় চলে আসলাম। আজকেও দেখি সাদিয়া এখনো বাসায় আসেনি। আমি আমার রুমে চলে গেলাম। এভাবে যেতে যেতে 7 দিন চলে গেল। এখন আমি সাদিয়ার জন্য মন খারাপ করি না। সাফার সাথে চলতে চলতে এখন আমি সব ভুলে গেছি। সাফা মেয়েটা আমার দুঃখের সময় আমার পাশে না থাকলে আমি কোনো সময় বলতে পারতাম না সাদিয়াকে। এখন সাদিয়া আমাকে আর সাফাকে একসাথে দেখলে কেমন মায়াবী চোখে তাকিয়ে থাকে। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে গাড়ি নিয়ে বের হয়ে গেলাম। এখন আমি আবার গাড়ি নিয়ে কলেজে যাই। কলেজের গেট দিয়ে ঢুকে আমি গাড়ি পার্কিং করে বাইরে আসতেই সাফা আমার সামনে চলে আসলো। কেমন আছো তুমি? আমি অনেক ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আজকে তোমাকে আমি কিছু কথা বলবো। কি কথা বলো? এখানে না, চলো পার্কে গিয়ে বলি। আজকে ক্লাস করব না। আচ্ছা ঠিক আছে চলো। আমিও আর না করতে পারি নাই। তার আবার গাড়িতে উঠে দুজনে পার্কে চলে আসলাম। ভিতরে ঢুকে একটা খালি জায়গায় গিয়ে বসলাম। তখন আমি বললাম, এবার বলো কি বলবে? বলবো, আগে বাদাম নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসছি, তুমি বসো। হুম। আমি আর কোনো কথা না বলে উঠে বাদাম নিয়ে আসতে গেলাম। আশেপাশে তাকিয়ে দেখি কোথাও দোকান দেখা যায় কিনা। আশেপাশে তাকাতেই এক জায়গায় চোখ আটকে গেল। একটা গাছের নিচে দেখি আসিফ আর একটা মেয়ে লিপ কিসে ব্যস্ত।
তাই আর দেরি না করে পকেট থেকে মোবাইলটা বের করে ভিডিও করে রাখলাম আর কিছু ছবি তুলে রাখলাম। তারপর বাদাম নিয়ে সাহার কাছে চলে গেলাম। এই নাও তোমার বাদাম। এত দেরি হলো কেন? আর বলো না, বাদাম মামাকে খুঁজতে খুঁজতে দেরি হয়ে গেল। ও আচ্ছা, ঠিক আছে, তুমি বলছিলে কি জানি বলবে। বলবো, আগে বাদাম খাওয়া শেষ করে নেই। তারপর দুজনে বাদাম খেতে লাগলাম আর ভাবতে লাগলাম ছবি দেখাবো নাকি ভিডিও। না, ছবি দেখালে মনে করবে এডিট করে এরকম করেছি। ভিডিও দেখাবো তাহলে বিশ্বাস করবে। আমি দেখাবো না, তাহলে মনে করবে আমি নিজে তাদের ভালোবাসা ভাঙতে এরকম করছি। তাই একটা ফেক আইডি থেকে মেসেজ করে পাঠিয়ে দিব, তাহলে আর বুঝতে পারবে না। সাহার ধাক্কায় বাস্তবে ফিরলাম। তোমাকে এতক্ষণ ডাকতেছি, তুমি কোথায় হারিয়ে গেলে? না কিছু না, কি বলবে বলো। আগে তুমি দাঁড়াও। আবার দাঁড়াতে হবে? হবে। আচ্ছা ঠিক আছে, দাঁড়ালাম, এবার বলো। চোখ বন্ধ করো। ওকে, চোখ বন্ধ করলাম। তারপর সাফা যেটা বলল আমি তো নিজের কানকে বিশ্বাস করতে পারি না। রাসেল, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে প্রথম যেদিন কলেজে দেখি সেদিন থেকে তোমাকে ভালোবেসে ফেলেছি। এই জন্য তোমার সাথে আগে বন্ধুত্ব করছি। তারপর তোমার আর সাদিয়ার প্রেম কাহিনী শুনে আমার অনেক খারাপ লাগছে। পরে ভাবলাম তোমাকে সব কষ্ট ভুলিয়ে দিয়ে তোমাকে আমি আপন করে নেব। প্লিজ রাসেল, তুমি আমাকে ফিরিয়ে দিও না। আই লাভ ইউ রাসেল। আমি কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না। মেয়েটা আমাকে এত ভালোবাসে। তারপর আমি বললাম, সাফা আমাকে তুমি 2 দিনের সময় দাও, তারপর তোমাকে আমি জানাবো। ঠিক আছে দিলাম, কিন্তু উত্তর যেন হ্যাঁ পাই। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। এখন চলো, অনেক সময় হয়ে গেছে। ঠিক আছে চলো। তারপর পার্ক থেকে বেরিয়ে এসে গাড়ি করে সাফাকে তাদের বাসায় নামিয়ে দিয়ে আমার বাসায় চলে আসলাম। বাসায় এসে আমার রুমে চলে এলাম। তারপর ফ্রেশ হয়ে একটা জামা গায়ে দিয়ে দুপুরের খাবার খেতে গেলাম। টেবিলে গিয়ে বসলাম। সাদিয়া দেখি মনমরা হয়ে বসে আছে। তার চিন্তা করে আমার লাভ নেই। আমি খাবার খেয়ে রুমে চলে আসলাম। রুমে এসে একটা ঘুম দিলাম। বিকেলবেলা ঘুম থেকে উঠতেই আমার মেজাজটা খারাপ হয়ে গেল। রাগে চোখ মুখ লাল হয়ে গেছে। ঘুম থেকে উঠতে দেখি সাদিয়া আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আমি একটা ধাক্কা দিয়ে নিচে ফেলে দিলাম। তখন সে চিৎকার দিয়ে বলল, তুমি আমাকে নিচে ফেলে দিলে কেন? তোর সাহস কি করে হয় আমার বুকের উপর ঘুমানোর? আমি আমার ভালোবাসার বুকে ঘুমিয়েছি, এখানে সাহসের কি আছে? ভালোবাসা? হা 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 হা। তোর মতো মেয়ে আমাকে ভালোবাসে? তুই হাসালি আমাকে। তোর মতো চরিত্রহীন মেয়েকে আমি ভালোবাসবো না। আরে তোকে বিশ্বাস করে আবার সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুই আবার ধরে রাখতে পারলি না। আরে তোকে ভালোবেসে জীবনের সবচেয়ে বড় ভুল করেছি। তোর মতো মেয়ে কাউকে ভালোবাসতে পারে না, শুধু তোকে নিয়ে ঘুরতে আর রাত কাটাতে পারে। আমি মানছি তোমাকে আমি আবার ধোকা দিয়েছি, কিন্তু এখন তো আবার তোমার কাছে ফিরে এসেছি। তুমি আমাকে আবার আপন করে নাও। তোর মতো পতিতা মেয়ে আমার হাত ধরতে পারে না। এখন আমি আর তোকে ভালোবাসি না। এখন আমি তোকে ঘৃণা করি। মনে করেছিলাম তোকে কিছুদিন কষ্ট দিয়ে আবার আপন করে নিব। তোকে এটা বোঝাইতে চাইছিলাম ভালোবাসার মানুষ কষ্ট দিলে কেমন লাগে, কিন্তু তুই তার আগে আসিফকে আপন করে নিলি। আমি মনে করছি তুমি আমাকে এখন আর ভালোবাসো না, তাই কিছুদিন ধরে আসিফ আমাকে আবার ভালোবাসার কথা বলেছে, তাই আর না করে রাজি হয়ে গেলাম। কিন্তু আসিফ যে এত খারাপ তা আমার জানা ছিল না। বিকেলে বাসায় আসতে শাওন আমাকে একটা ভিডিও দেখাইছে। ওটা দেখে আমার মাথা গরম হয়ে যায়। তারপর তাকে সব জায়গা থেকে ব্লক করে দিছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোকে এখন ভালোবাসি না। আমি একজনকে ভালোবাসি, আমাকে প্রপোজ করেছে। আমি বলছি 2 দিন পর জানাবো। তুই ছেড়ে যাওয়ার পর ওই মেয়েটা আমার পাশে এসে দাঁড়াইছে, তাই আমি ভাবলাম রাজি হয়ে তাকে আপন করে নিব। ও তোর মতো চরিত্রহীন মেয়ে না। তুই কোনোদিন আমার সামনে আর আসবি না। ঠিক আছে, আর আসবো না। শুধু একটা কথা বলে যাই, তুমি আমাকে চরিত্রহীন বলছো না। আমি আসিফের সাথে কোনো খারাপ কাজ করি নাই, শুধু তাকে জড়িয়ে ধরা ছাড়া আমাদের মাঝে কোনো কিছুই হয়নি। আচ্ছা, আমার একটা প্রশ্নের উত্তর দাও তো। তুমি তো রিহা নেহা তাদের গা ঘেঁষে ঘেঁষে কথা বলেছো, আমি কোনো সময় তোমাকে কিছু বলেছি? বলো আমাকে। তারা আমার বন্ধু ছিল। তাহলে আমাকে তুমি আমার বন্ধুদের সাথে এভাবে কথা বলতে দেখে তুমি রেগে গেলে কেন? একটা কথা শুনো, বন্ধুদের সাথে গা ঘেঁষে কথা বললে ওটাকে খারাপ বলে না, এটাকে বন্ধুদের ভালোবাসা বলে। আর তুমি আমাকে বন্ধুদের সাথে গা ঘেঁষে কথা বলতে দেখে আমাকে চরিত্রহীন উপাধি দিলে, তাহলে তুমিও তো একটা চরিত্রহীন। একটা থাপ্পড় দিয়ে বললাম, তুই আমাকে চরিত্রহীন বলছিস? কলেজে এমন কোনো ছাত্রছাত্রী বলতে পারবে না রাসেল খারাপ। আর তুই তো কলেজে আসিফকে জড়িয়ে ধরে বাইকে বসে কলেজ থেকে বের হয়ে গেলি। কলেজের সকল ছাত্রছাত্রী জানে কে ভালো কে খারাপ। ও, এখন তোমাকে চরিত্রহীন বলাতে তুমি রেগে গেলে? আর যখন আমি সামান্য জড়িয়ে ধরাতে আমাকে চরিত্রহীন মেয়ে বলেছিলে, তখন আমার ভেতরে ফেটে পড়ে গেল। ওকে ঠিক আছে, আমি আর তোমার সামনে আসবো না।
তোমার থেকে অনেক দূরে চলে যাব। পারলে এই চরিত্রহীন মেয়েটাকে ক্ষমা করে দিও। আমি খাটে বসে ভাবতে লাগলাম, সাদিয়া তো মিথ্যা কিছু বলে নাই, বন্ধুদের মধ্যে জড়িয়ে ধরতেই পারে। এটাকে আমি খারাপ হিসেবে নিলাম, কিন্তু সেটা না হয় বাদ দিলাম। আসিফের সাথে এটা আমি কিভাবে মেনে নেই? ও, আপনাদের একটা কথা বলতে ভুলে গেছি। আমি সাফাকে তাদের বাড়ি দিয়ে আসতে শাওনকে ভিডিওটা মেসেজ করে পাঠিয়ে দিয়ে বলে দিলাম সাদিয়াকে দেখানোর জন্য, আর আমার নাম বলতে না করেছিলাম। সব চিন্তা বাদ দিয়ে ফ্রেশ হয়ে বাসার বাহিরে চলে আসলাম। রাফিকে ফোন দিয়ে আসতে বললাম। রাফি এখন আবার সাদিয়া আমার জীবনে আসতে চায়। এখন আমি কি করব? হঠাৎ করে আবার তোর জীবনে আসতে চাই কেন? এখন তো তার আসিফ আছে। না, এখন আর আসিফ নাই। কেন, কি হয়েছে? তাহলে শোন। তারপর পার্কে হতে বাসায় কি হয়েছে সব বললাম। এই হচ্ছে কাহিনী। এবার বুঝুক ভালোবাসার মানুষ কষ্ট পেলে কেমন লাগে। মানুষ একবার ভুল করে, তাই বলে দ্বিতীয়বার ভুল করবে? তুই ঠিক বলছিস। তার আগে ওই আসিফকে একটা শিক্ষা দিতে হবে। মেয়েদের নিয়ে খেলা করার ফল তাকে বুঝিয়ে দিব। এখন তুই কি করবি? আগে আসিফকে শিক্ষা দিয়ে নিই, তারপর ভেবে দেখব কি করা যায়। আচ্ছা ঠিক আছে, যা কিছু করবি ভেবে চিন্তে সিদ্ধান্ত নিস। ওকে, এখন বাসায় চলে যাই, পরে এসব নিয়ে ভাবা যাবে। ঠিক আছে, চল। তারপর রাফিকে বিদায় দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে আমার রুমে চলে গেলাম। রুমে গিয়ে কিছুক্ষণ পরে খাবার খেতে চলে গেলাম। টেবিলে গিয়ে দেখি সাদিয়া নাই। ভালো হয়েছে, তাকে দেখলে আমার মাথাটা গরম হয়ে যায়। মেয়েটা কিছুদিন ধরে দেখি মনমরা হয়ে থাকে, ঠিকমতো খাবার খায় না। কি হয়েছে তুই বলতে পারবি? আমি কি করে বলবো? আমি কিছু জানি না। এভাবে না খেলে তো অসুস্থ হয়ে যাবে। তুই একটু দেখ না বাবা, কি হয়েছে মেয়েটার। আমি পারবো না, তোমার ইচ্ছে হলে তুমি দেখো। তুই এভাবে কথা বলছিস কেন? এর থেকে ওই মেয়ের জন্য ভালো ব্যবহার আসে না। জানি না তোদের আবার কি হলো, এভাবে তো মেয়েটার কোনোদিন ছিল না। আমি কোনো কথা না বলে রুমে চলে আসলাম। রুমে এসে মোবাইলটা হাতে নিয়ে দেখি সাফা অনেকগুলো কল দিছে, তাই আমি ফোন দিলাম। হ্যালো রাসেল, কেমন আছো? আর তোমাকে এত ফোন দিলাম, ধরলে না কেন? আস্তে আস্তে বাবা, সব একসাথে বললে কোনটার উত্তর দিব? আমি খাবার খেতে গিয়েছিলাম। খাবার খেয়ে রুমে এসে মোবাইলটা হাতে নিয়ে দেখি তোমার অনেকগুলো কল, তাই তোমাকে ফোন দিলাম। ও আচ্ছা, তা কি করো? কি আর করব, খাবার খেয়ে এসে তোমার সাথে কথা বলছি। ও, তা আমার ব্যাপারটা নিয়ে কি ভাবছো? সময় হলে বলবো। উত্তর যদি হ্যাঁ না হয় তাহলে তোমার খবর আছে। আচ্ছা তাই নাকি? তা তুমি কি করো? খাবার খেয়েছো? খাবার খেয়ে এসে তোমার সাথে কথা বলছি। তারপর আরো কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে গেলাম। দেখতে দেখতে 2টা দিন চলে গেল। এই 2 দিনে সাদিয়া আমার সামনে আসে নাই। সব সময় নিজেকে ঘরের মধ্যে বন্দি করে রাখে। আব্বু অনেকবার জিজ্ঞেস করেছে সাদিয়াকে কি হয়েছে, কিন্তু সে কিছুই বলছে না। তো যাই হোক, আমি এখন রেডি হয়ে রুম থেকে বেরিয়ে আসতেই সাদিয়া আমার সামনে আসলো। তুই আমার সামনে কেন আসলি? রাসেল, আমাকে কি আরেকটিবার ক্ষমা করে দেওয়া যায় না? আমি আর থাকতে পারছি না তোমাকে ছাড়া। তোমাকে ছাড়া আমি মরে যাব। তুই মরে গেলে আমার কিচ্ছু যায় আসে না। আমি মরে গেলে তুমি খুশি হবে? আমি অনেক খুশি হব। আমি একটা প্রতারক থেকে মুক্তি পাবো। ওকে, তাহলে তোমার নিজের হাতে আমাকে মেরে ফেলো। তোমার হাতে মরতে পারলে আমার সব কষ্ট চলে যাবে। আর যদি মারো তাহলে আমি তোমার সামনে বিষ খেয়ে মরে যাব। তোর যা ইচ্ছে কর, আমাকে যেতে দে। আমি জানি তুমি কোথায় যাচ্ছ। প্লিজ, তুমি ওই মেয়েকে ভালোবেসো না। সাফা মেয়েটা অনেক খারাপ। আমি নিজের চোখে দেখেছি সাফা অন্য একটা ছেলের সাথে বসে কফি খেতে রেস্টুরেন্টে। তোর সাহস কি করে হয় সাফার নামে মিথ্যা কথা বলতে? তোর থেকে সাফা অনেক ভালো মেয়ে, সব সময় আমার খেয়াল রাখে। তোকে ভালোবেসে আমি অনেক কষ্টে ছিলাম, কিন্তু সাফা আমার কষ্টের সময় আমার পাশে দাঁড়ায়। অনেক ধৈর্য ধরেছি, আর না। আমি চেয়েছিলাম তুমি আমাকে কতখানি ভালোবাসো, কিন্তু তোমার মনে আমার জন্য ভালোবাসা নেই। আজকে তোমাকে একটা সত্যি কথা বলি। কি সত্যি কথা? তারপর সাদিয়া যেটা বলল আমি তো শুনে অবাক হয়ে গেলাম। মেয়েটাকে আমি অনেক খারাপ মনে করছি। এবার শুনুন সাদিয়া কি বলল। তুমি কি জানো তোমাকে আমি কখন থেকে ভালোবাসি? কখন থেকে? তোমার মনে আছে তোমার বন্ধুরা মিলে একবার সিলেট চা বাগানে ঘুরতে গিয়েছিলে? তুমি জানলে কিভাবে? আমরা বান্ধবীরাও মিলে ওই দিন সিলেটে গিয়েছিলাম আমাদের কলেজ থেকে। আর আমি তোমাকে চা বাগানে ঘুরতে দেখে আমার অনেক ভালো লাগে। আমি শুধু তোমার পিছু পিছু ঘুরতাম। তোমার হাসি, চলাফেরা, কথাবার্তা আমার অনেক ভালো লাগে। আমরা 3 দিন ছিলাম সিলেটে। ওই 3 দিনে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি আমি নিজেও বলতে পারবো না। যখন নিজ বাড়িতে ফিরে আসবো তখন আমাকে অনেক কষ্ট হয়েছে। তোমার পিছু পিছু ঘুরে তোমার অনেকগুলো ছবি তুলে রাখলাম। বাড়িতে তোমার কথা মনে পড়লে তোমার ছবির দিকে তাকিয়ে থাকতাম। আচ্ছা, তা না হয় বুঝলাম। তাহলে নিজ বাড়ি ছেড়ে ঢাকায় কেন ভর্তি হলে? আর আমি যে এই কলেজে পড়ি তুমি জানলে কি করে?
আমি জানতাম না যে তুমি এই কলেজে পড়ো। আমার ভালো লাগছে না পড়ালেখা, শুধু তোমার কথা ভাবি। তাই আব্বুকে বললাম আমি ঢাকায় ভর্তি হব, যদি তোমাকে ঢাকায় পাই তাহলে আমার মনের কথা বলে দিব। তারপর আব্বু তার বন্ধুর বাসায় পাঠিয়ে দেয়। আব্বুর বন্ধু আমাকে তোমার কলেজে ভর্তি করিয়ে দেয়। আমি কল্পনাও করতে পারিনি তোমাকে এত তাড়াতাড়ি পেয়ে যাব। যখন শুনলাম তুমি কারোর সাথে, প্রেম তো দূরের কথা, কোনো মেয়ের সাথে কথা বলো না, শুধু রিয়া আর রাফি, জয় ছাড়া, তখন আমি অনেক খুশি হয়েছি। তারপর তোমার সাথে বন্ধুত্ব করে তারপর তোমাকে ভালোবাসার কথা বলে দিলাম, আর তুমি রাজি হয়ে গেলে। তাহলে আমার সাথে প্রতারণা করছো কেন? আমি তোমার সাথে কোনো প্রতারণা করছি না, আমি শুধু দেখতে চেয়েছিলাম তুমি আমাকে কতখানি ভালোবাসো। আমি তোমাকে ছেড়ে গেলে তুমি কি করো তা দেখার জন্য তোমার থেকে সরে গেলাম। আর তুমি দেখছো প্রথম তোমার কাছ থেকে চলে যাওয়ার আসিফের কথা বলতে, তখন আমি তোমাকে মিথ্যা বলেছিলাম। দেখি তুমি কি করো। আর যেদিন তুমি আমাকে আমার বাবাকে বাঁচালে, ওই দিন যখন জানতে পারলাম তুমি আমার ফুফাতো ভাই, আমি অনেক খুশি হয়েছি। আচ্ছা, প্রথমবারে না হয় আমার ভুল হয়েছে, তাহলে দ্বিতীয়বার ওইটাকে তুমি কি বলবে? আসিফকে জড়িয়ে ধরা, তার সাথে ঘোরাফেরা, সন্ধ্যায় বাসায় আসা, এটার মানে কি? আমি জানি আসিফ খারাপ ছিল আগে, এখন সে ভালো হয়ে গেছে। তুমি জানো আসিফকে? জানি। আসিফ হলো আমাদের অফিসের ম্যানেজারের ছেলে। তুমি কি জানো আসিফের বিয়ে ঠিক হয়ে গেছে? না। তুমি কি জানো কোন মেয়ের সাথে আসিফের বিয়ে ঠিক হয়ে আছে? না। আসিফের বিয়ে ঠিক হয়ে আছে সাফার সাথে। কি? অবাক হচ্ছ তাই না? তারা দুজন দুজনকে অনেক ভালোবাসে, তাদের প্রেম ফেসবুক থেকে। তারপর সাফা তাদের পরিবারকে জানায় তাদের ভালোবাসার কথা। তারপর তার পরিবার আসিফের পরিবারের সাথে কথা বলে তাদের বিয়ে ঠিক করে রাখে। তাদের পড়ালেখা শেষ হলে বিয়ে হবে। তুমি এত কিছু জানো কিভাবে? তুমি জানো সাদিয়া হচ্ছে আমার কলিজার টুকরো একমাত্র বান্ধবী। আমরা দুজনে একসাথে ছোট থেকে বড় হয়েছি, একসাথে পড়ালেখা করেছি। কিন্তু আমি তোমাদের দুজনকেই কোনো দিনও তো একসাথে দেখি নাই কলেজে। আমরা দুজন কলেজে একসাথে চলি না। আমি প্রতিদিন সাফার মামার বাসায় যাই, আর আসিফ আমাকে নিয়ে যায়। তখন আমি আর সাফা কিছুক্ষণ আড্ডা দিয়ে আমার বাসায় চলে আসি। কই, সাফা তো আমাকে কিছু বলে নাই। ওকে, তোমার বিশ্বাস হচ্ছে না তো তুমি সাফাকে কল দাও, কল দিয়ে বলবে তুমি কি সাদিয়াকে চিনো। আচ্ছা ঠিক আছে। তারপর আমি সাফাকে ফোন দিলাম, 2-3 বার রিং হওয়ার পর ধরলো। হ্যালো। এই, তুমি কোথায়? তোমার জন্য সে কখন থেকে অপেক্ষা করে আছে পার্কে। আচ্ছা সাফা, তুমি আমাকে একটা সত্যি কথা বলবে? বলো, কি কথা? সত্যি করে বলতে হবে কিন্তু। আচ্ছা বাবা, বলবো। কি কথা জানতে চাও? সাদিয়াকে তুমি চিনো? তোমার সাথে কি আগে থেকে পরিচয়? সাদিয়া আমার বেস্ট ফ্রেন্ড। আমরা ছোট থাকতে একসাথে বড় হয়েছি, একসাথে পড়াশোনা করছি। তাহলে আমাকে আগে বলনি কেন? আমি চেয়েছিলাম তুমি সাদিয়াকে ছেড়ে অন্য মেয়ের সাথে প্রেম করো নাকি, তাই তোমার সাথে প্রেমের অভিনয় করতে গিয়েছিলাম। কিন্তু তুমি আমাকে 2 দিন সময় দিয়ে দিলে। তুমি জানো সাদিয়া তোমাকে পরীক্ষা করার জন্য এমন করেছে। মেয়েটা তোমাকে অনেক ভালোবাসে, প্লিজ মেয়েটাকে কষ্ট দিও না। সাদিয়ার সাথে আসিফের কোনো সম্পর্ক নেই। আসিফ আর আমার বিয়ে ঠিক হয়ে আছে। আমি জানি তুমি বলবে আসিফ ছেলেটা অনেক খারাপ, কিন্তু আমি জানি সে এখন অনেক ভালো হয়ে গেছে। কিন্তু তুমি যেদিন আমাকে প্রপোজ করেছো পার্কে, ওই দিন আমি আসিফকে দেখলাম একটা মেয়েকে জড়িয়ে ধরে আছে। তুমি ঠিকই দেখেছ। তুমি জানো মেয়েটা কে? মেয়েটা হচ্ছে আসিফের ছোট বোন তানিশা। ওই দিন আমার সাথে দেখা করতে এসেছিল, কিন্তু তোমার সাথে কথা বলতে বলতে অনেক দেরি হয়ে যাওয়াতে বাসায় চলে আসলাম। বাসায় এসে আসিফকে ফোন দিয়ে বাসায় চলে যেতে বললাম। তার মানে আসিফের সাথে সাদিয়ার কিছু হয় নাই? আরে তুমি বোঝো না, যে মেয়ে তোমাকে ভালোবাসে, একসাথে থাকে, তোমাকে কিস করে, তোমাকে ছাড়া একদিন ঘুমাতে পারে না, সে মেয়ে তোমাকে কিভাবে ভুলে অন্য ছেলেকে ভালোবাসতে যাবে? আমি আর কোনো কথা না বলে ফোনটা কেটে দিলাম। আমি গিয়ে সাদিয়ার পা ধরে কান্না করে বলতে লাগলাম, সাদিয়া তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি না বুঝে তোমাকে অনেক অপমান করছি, তোমাকে চরিত্রহীন বলছি, তোমাকে পতিতার সাথে তুলনা করছি। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। সাদিয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দিয়ে বলতে লাগলো, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে পরীক্ষা করতে গিয়ে অনেক কষ্ট দিয়েছি। তোমাকে যদি পরীক্ষা না করতাম তাহলে তুমি আমাকে এসব কথা কোনো সময় বলতে না। আমারই ভুল ছিল। আচ্ছা আমি তোমাকে মাফ করে দিলাম, এবার তুমিও আমাকে মাফ করে দাও। আমিও তোমাকে ক্ষমা করে দিয়েছি। আমার না এখন খেতে মন চায়। না করছে কে? বলতে দেরি আমার ঠোঁটের উপর হামলা চালাতে দেরি হয় নাই। আমার ঠোঁট এমনভাবে কিস করছে মনে হয় 1 বছরও করে নাই। প্রায় 15 মিনিট পর ছেড়ে দিল। দুজনে হাঁপাতে লাগলাম। মন ভরেছে নাকি আরো লাগবে? তোমাকে সারা জীবন কিস করলেও আমার মন ভরবে না। ও তাই নাকি? আচ্ছা, সকালে নাস্তা খেয়েছো? না,
এখনো খাই নাই, কিন্তু এখন আর খাওয়া লাগবে না। তোমার ঠোঁটের কিস পেটে ভরে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি রুমে গিয়ে রেডি হয়ে আসো। আমরা আজকে বাহিরে নাস্তা করে পুরো ঢাকা শহর ঘুরবো। ঠিক আছে, আমি রেডি হয়ে আসতেছি। বলে সাদিয়া চলে গেল। আমি বসে বসে মোবাইল টিপতে লাগলাম। কিছুক্ষণ পর সাদিয়া আমার রুমে আসলো। তাকে দেখে আমি আবার প্রেমে পড়ে গেলাম। তো যাই হোক, আমি আর সাদিয়া বাসা থেকে বেরিয়ে গাড়ি নিয়ে একটা রেস্টুরেন্টে নাস্তা করে পুরো ঢাকা শহর ঘুরে রাতে বাসায় চলে আসলাম। দেখতে দেখতে এখন আমার পড়ালেখা শেষ করে এখন আমি আব্বুর সাথে অফিস সামলাতে ব্যস্ত থাকি। আমার আর সাদিয়ার ভালোবাসা আগের থেকে এখন অনেক মজবুত হয়েছে। দেখতে দেখতে আমার আর সাদিয়ার বিয়ে ঠিক হয়ে গেছে। সবাই জানে আমার আর সাদিয়ার ভালোবাসার কথা। সবাই অনেক খুশি আছে। আজ আমার আর সাদিয়ার গায়ে হলুদ, দুজনে একসাথে বসানো হয়েছে। সবাই মেহেদি লাগিয়ে দিয়ে গেল। আমার আর সাদিয়ার বিয়েতে সাফা আর আসিফ এসেছে। তাদের বিয়ে হয়ে গেছে 1 মাস আগে। রাফি আর নেহার বাড়িতে বিয়ের কথাবার্তা চলছে। ও আপনাদের তো একটা কথা বলতে ভুলেই গেছি, জয় আর রিয়া দুজন দুজনকে অনেক আগে থেকে ভালোবাসে, কিন্তু আমরা বলতে পারবো না। এখন আমি বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি। বন্ধুরা আমাকে জোর করে ঢুকিয়ে দিল বাসর ঘরে। বাসর ঘরে ঢুকে দেখি সাদিয়া লম্বা ঘোমটা দিয়ে খাটে বসে আছে। আমাকে ঢুকতে দেখে খাট থেকে নেমে আমার পা ধরে সালাম করতে গেলে আমি তাকে বুকে জড়িয়ে নিলাম। তারপর দুজনে অজু করে এসে 2 রাকাত নফল নামাজ আদায় করে খাটে গিয়ে বসলাম। আমি সাদিয়ার ঘোমটা তুলে দেখি সাদিয়াকে আজকে অনেক সুন্দর লাগছে। অমন করে কি রাখো? তোমাকে কেন, আগে বুঝি দেখো নাই? দেখছি, কিন্তু আজকে তোমাকে অনেক অনেক সুন্দর লাগছে। তাই বুঝি? হুম। আমার একটা ছেলে চাই তোমার মতো। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে সকালে হাসপাতালে গিয়ে নিয়ে আসবো। কুত্তা হারামি, তোর বদমাইশ! আমি কি তোকে বলছি আমাকে হাসপাতাল থেকে ছেলে এনে দিতে? আমি তো তোমার সাথে মজা করছিলাম। দাঁড়া, মজা আমি বার করছি। বলে আমাকে বিছানায় ফেলে দিয়ে আমার বুকের উপর কিল ঘুষি দিতে লাগলো। আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। তারপর তাকে বিছানায় ফেলে দিয়ে গলায় গালে কিস করতে লাগলাম। তারপর পেটের কাপড় সরিয়ে কিস করতে লাগলাম। কিছুক্ষণ পর সাদিয়া কেঁপে ওঠে। আস্তে আস্তে তার শরীরের কাপড় খুলে ফেললাম। তার পেটে আঙুল দিয়ে চারপাশে ঘোরাতে লাগলাম। আস্তে আস্তে পেটের নিচের দিকে যেতে লাগলাম। ও মা, অন্ধকার হয়ে গেল, আর কিছু দেখা যায় না।